হ্যালো 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 কি অবস্থা পাউসবাসী, কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছি। এন্ড আপনাদের দোয়া আমি আছি মোটামুটি ঠিকঠাক। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্রি ক্লাসেস। আজকে আমরা দেখতে দেখতে বেশি দূর আগাই না, ইলেকট্রোকেমিস্ট্রি মাত্র সেকেন্ড লেকচার আসছি, ঠিক আছে? সো আজকে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি লেকচার নাম্বার 2। এর আগে একটা লেকচারই করানো হয়েছিল, সেটা বেসিক্যালি তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইটিক সেলগুলা, ওগুলার বেসিক স্ট্রাকচার নিয়ে এবং সক্রিয়তার সিরিজ নিয়ে। সো যারা দেখেন নাই এখনো, আমি তাদেরকে অনুরোধ করবো কষ্ট করে ফার্স্ট লেকচারটা দেখে আসেন, তাহলে আপনার জন্য পরবর্তী লেকচারগুলো বুঝতে একটু সুবিধা হবে। কারণ সক্রিয়তার সিরিজ প্রপারলি না জানলে ভাই একটু ঝামেলা, ঠিক আছে? সো ক্লাস কোথায় পাবো? আপনি চাইলে আমাদের গ্রুপেও পাইতে খুঁজতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যান, সেখানে প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, ইজি হবে আপনার জন্য খুঁজে পাওয়া। ইউটিউবে চলে যান, ইউটিউবে গেলে সব ফ্রি ক্লাস আছে, দেখবেন ইলেকট্রোকেমিস্ট্রির জন্য একটা আলাদা প্লেলিস্ট আছে, একটা ক্লাস আপলোডেড আছে, কারণ একটা ক্লাসই নেওয়া হয়েছে। আজকে সেকেন্ড ক্লাসও আপলোড হয়ে যাবে, ঠিক আছে? চলেন ভাইরা, কেমন আছি আমরা? আমাকে কি একটু কষ্ট করে জানানো যায়? ও গড, সমানে মেসেজ আসতেছে। হ্যালো ভাইয়া, হ্যালো, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। কেমন আছেন দাদা? ভালো আছি। মিস করতেছি আপনাকে। আরে আমি তো এখানেই, মিস কেন করবো? আমি তো এখানেই। আপনাকে হ্যান্ডসাম লাগতেছে। ও থ্যাংক ইউ। আপনাকে ক্লাসই লাগতেছে। ও থ্যাংক ইউ। আর কত হয়েছে? তো হয়েছে হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন কষ্ট করে আমাকে একটা জিনিস জানানো লাগবে, সেটা হলো আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। যদি এই দুটো জিনিস ক্লিয়ার হয় তাহলে আমি ক্লাসটা শুরু করবো, ঠিক আছে? আপনারা কি আমাকে দেখতে পারতেছেন কিনা, আমার কথা শুনতে পারতেছেন কিনা? যদি এই দুইটা জিনিস ক্লিয়ার হয় তাহলে আমি আপনার আজকে ক্লাসটা শুরু করব। আচ্ছা, ক্লাস টাইম কিন্তু এরকম দিনেই থাকবে। কেন কেন দিনে থাকবে? কারণ 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 রাতে আপনাদের ম্যাক্সিমামেরই পেইড ব্যাচে ক্লাস থাকে, বা আপনাদের যে প্রিমিয়াম ব্যাচগুলো আপনারা আছেন সেগুলোয় ক্লাস থাকে। সো ওগুলা টাইমে আপনাদের সাথে ক্ল্যাশ করুক আমি চাই না, তার জন্য দিনে ক্লাস দিয়েছি, ঠিক আছে? Crystal clear, everything clear, all okay, all clear দাদা। Okay, noise একটা ব্যাপার। ক্লাস শুরু করা যাক, শুরু করি। তো আজকে ফার্স্ট আপনার ক্লাস করবো, আর ওয়েলকাম টু মাই ক্লাস, সাধারণ মানুষের ক্লাস, ঠিক আছে? ওকে, দেখো শোনো। সো সক্রিয়তার সিরিজ যারা দেখো নাই তারা কষ্ট করে একটু আগের লেকচারটা দেখে আসবে। আমি আবারও বলতেছি, সক্রিয়তার সিরিজ হয় ঝামেলা হবে, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে যেটা আমাদের বোঝা লাগবে সেটা হলো একটা ইলেকট্রোলাইটিক সেল বা একটা তড়িৎ বিশ্লেষ্য কোষের বেসিক যে মানে গঠন প্রণালী, সেটা আমি আগের দিন ডিসকাস করেছিলাম, বাট কুইক একটা রিক্যাপ দিয়ে নিচ্ছি যেন আপনাদের মনে পড়ে যায়, ঠিক আছে? কি থাকে এখানে? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থাকে, এটা কালি নেই। কি থাকে এখানে? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থাকে, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থাকে, তার মধ্যে কি থাকে? দুইটা ইলেকট্রোড বা দুইটা তড়িৎদ্বার, দুইটা ইলেকট্রোড বা দুইটা তড়িৎদ্বার। এখানে কি থাকে? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। কি থাকে? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, ঠিক আছে? আচ্ছা, এখানে দুটো ইলেকট্রোড থাকে, তার সাথে একটা ব্যাটারি কানেক্টেড থাকে, ঠিক আছে? মানে তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা কি করি? বাইরে থেকে তড়িৎ সাপ্লাই দিই, বা বাইরে থেকে তড়িৎ শক্তি বা কারেন্ট সাপ্লাই দিই, ঠিক আছে? সেটাকে এই কোষটা কি করে? কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে বা রাসায়নিক শক্তিতে কনভার্ট করে, ঠিক আছে? তার মানে এখানে আমার বাইরে থেকে তড়িৎ শক্তি সাপ্লাই দেওয়া লাগবে, তার জন্য একটা ব্যাটারি মাস্ট, একটা ব্যাটারি বা একটা কোষ আমার কি করা লাগবে? এখানে কানেক্ট করা লাগবে। কেন? কারণ আমার বাইরে থেকে তড়িৎ শক্তি সাপ্লাই দেওয়া লাগবে, মনে থাকবে? তাহলে তড়িৎ রাসায়নিক কোষে কিন্তু কখনো বাইরে থেকে ব্যাটারি দেওয়া হয় না। কেন? কারণ তড়িৎ রাসায়নিক কোষে আমরা রাসায়নিক শক্তি ব্যবহার করে তড়িৎ শক্তি উৎপন্ন করি, ঠিক আছে? কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষে কি করি? তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক শক্তি উৎপন্ন করি। তার মানে এখানে আমার তড়িৎ শক্তি ব্যবহার করা লাগবে, তার মানে আমার বাইরে থেকে তড়িৎ শক্তি দেওয়া লাগবে। তাহলে মাথায় রাখবেন, ব্যাটারি আপনি কানেক্ট করবেন কোন সেলে? তড়িৎ বিশ্লেষ্য কোষে, মনে থাকবে? শিওর? ওকে, গুড। এখন ব্যাটারির প্লাস সাইডের সাথে যে তড়িৎদ্বারটা যুক্ত থাকে সেটাকে কি বলা হয়? অ্যানোড। কি বলা হয়? অ্যানোড। এবং একটা কথা আমরা বলেছিলাম, অ্যানোডে সব সময় কি হয়? জারণ হয়। সব সময় অ্যানোডে কি হয়? জারণ হয়। কি বলছিলাম? অ্যানোডে সব সময় কি হয়? জারণ হয়। এবং নেগেটিভ সাইডের সাথে যেটা যুক্ত থাকে সেটাকে কি বলে? ক্যাথোড। কি বলে? ক্যাথোড। ক্যাথোডে সব সময় কি হয়? ক্যাথোডে অলওয়েজ বিজারণ হয়। কি হয়? অলওয়েজ বিজারণ, ঠিক আছে? জারণ বিজারণ মানে কি? জারণ মানে হলো ইলেকট্রন ছাড়ন, মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া।
কেউ যখন কোনো ইলেকট্রন ছেড়ে দেয়, কোনো একটা সেটা ক্যাটায়ন বা অ্যানায়ন হতে পারে, বা কোনো একটা পরমাণু হতে পারে, বা কোনো একটা যৌগ মূলক হতে পারে, সে যখন ইলেকট্রন ছেড়ে দেয় আমরা সেটাকে কি বলি, তার জারণ হইছে, বা এখানে একটা জারণ বিক্রিয়া সম্পন্ন হইছে। জারণ মানে কি, ইলেকট্রনের ছাড়ন, ঠিক আছে। আর বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ করা। কোনো একটা ক্যাটায়ন, কোনো একটা পরমাণু বা আয়ন বা যৌগমূলক যেই হোক না কেন, সে যখন ইলেকট্রন গ্রহণ করে আমরা বলি তার বিজারণ হইছে, বা এখানে কি হইছে, বিজারণ বিক্রিয়া সংঘটিত হইছে, ঠিক আছে। তাহলে এই হলো জারণ বিজারণের ব্যাখ্যা। আচ্ছা, আরেকটা কথা, তড়িৎ বিশ্লেষ্য কোষে, আবারও বলতেছি, তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোডটা পজিটিভ। তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোডটা কেমন, পজিটিভ, এবং ক্যাথোডটা কেমন, নেগেটিভ। তড়িৎ রাসায়নিকে কিন্তু উল্টা ভাই, তড়িৎ রাসায়নিক কোষে কিন্তু উল্টা। তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড নেগেটিভ আর ক্যাথোড পজিটিভ। এটা আমরা পড়বো, যখন পড়বো তখন দেখবো। বাট তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয়, অ্যানোডটা হয় পজিটিভ এবং ক্যাথোডটা কি হয়, নেগেটিভ, ঠিক আছে। কেন ব্যাখ্যা করা হয়েছিল, ব্যাটারির প্লাস সাইড কি করে, ইলেকট্রনকে টান দিয়ে নিয়ে যায়। কই থেকে টান দেয়, এই যে অ্যানোড, এগুলো কি মেটাল না, ধাতু তো, সো ধাতু থেকে ইলেকট্রন টান দিয়ে নিয়ে যায়। সো যখন এখানে ইলেকট্রন চলে যাবে এখান থেকে, ব্যাটারি যখন টান দিয়ে নিয়ে যাবে ইলেকট্রন, এখানে কি প্রোটন আর ইলেকট্রনের ভারসাম্য বজায় থাকবে না, ইলেকট্রনের সংখ্যা কমে যাবে, প্রোটনের সংখ্যা বেড়ে যাবে। তার মানে প্লাস চার্জের আধিক্য দেখা দিবে, বা এটা পজিটিভ চার্জে চার্জিত হবে। অনেকে বলে ব্যাটারির প্লাস সাইড পজিটিভ চার্জ সাপ্লাই দেয়। দ্যাটস এ রং থিওরি ম্যান। পরিবাহীর মধ্যে কখনো প্লাস চার্জ ক্যারিয়ার নড়াচড়া করতে পারে না, নেভার, ইট নেভার হ্যাপেন্স, ঠিক আছে, কখনোই হয় না। পরিবাহীর মধ্যে বা কন্ডাক্টরের মধ্যে কখনো পজিটিভ চার্জ ক্যারিয়ার নড়াচড়া করতে পারে না। কন্ডাক্টরের মধ্যে একটা জিনিসই নড়াচড়া করে, সেটা কি, ইলেকট্রন, ঠিক আছে। তাহলে ব্যাটারির পজিটিভ সাইডটা কি করে, এই অ্যানোড থেকে ইলেকট্রন টান দিয়ে নিয়ে যায়। সো ইলেকট্রন যখন নিয়ে যায়, এখানে প্লাসের আধিক্য বেড়ে যায়, ইলেকট্রনের সংখ্যা কম্পারেটিভলি কমে যায় প্লাসের চেয়ে বা প্রোটনের চেয়ে। সো যখন প্লাসের আধিক্য দেখা দিবে তখন নিট চার্জ কি হবে, পজিটিভ, ঠিক আছে। এন্ড ঠিক সেম রিজনে এই সাইডের নিট চার্জটা কি, নেগেটিভ। ওকে, দেখো তো এটুকু আমাদের মনে আছে কিনা, বা এখন বুঝেছো কিনা, মনে আছে এটুকু যা যা বললাম? এটা আমরা লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম ডিটেইলস সহ, ডিটেইলস লাস্ট ক্লাসে আছে। আমরা একটা রিক্যাপ করলাম, এটুকু কি আমাদের মনে আছে কি বাচ্চারা, এইটুকু কি আমাদের মনে আছে? দেখেন তো, দেখেন তো, এইটুকু কি আমাদের মনে আছে কিনা? যতটুকু বললো ভাইয়া ততটুকু কি আমাদের মনে আছে? আমি একটু জানতে পারি কষ্ট করে। বাচ্চারা 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 আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাকে একটু মন্তব্য করে জানান। আমি দেখতে পারতেছি উপরে আমার ব্যাটারিটা দেখা যাচ্ছে, এখানে একটা ব্যাটারি আছে, ঠিক আছে। এই সাইডটা প্লাস, এই সাইডটা মাইনাস, অ্যানোডের সাইডটা প্লাস, ক্যাথোডের সাইডটা কি, মাইনাস, ঠিক আছে। দেখেন তো মনে আছে কিনা? আচ্ছা, তন্নি বলেছে জি দা, ভেরি গুড। সাদিয়া ইসলাম বলছে ইয়েস বস, ওয়াও। নীলা বলছে ভাই আজকে গোসল করছেন না? এখনো না, ক্লাসের পরে করবো, ঠিক আছে। কি ভাই তোমার পড়তে আসে কি, মানে কথাবার্তা। তাহলে আমাদের এইটুকু মনে আছে। এখন আমরা দুইটা জিনিস দেখবো। কয়টা জিনিস দেখবো? দুইটা জিনিস। দুইটা জিনিস কি কি? একটা হলো বিভিন্ন রকমের তড়িৎ বিশ্লেষ্য দিলে, বা বিভিন্ন রকমের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ দিলে এই তড়িৎ বিশ্লেষণ কোষের আচরণ কিরকম হয়। আরেকটা হলো বিভিন্ন রকমের বা বিভিন্ন ধাতুকে অ্যানোড হিসাবে ব্যবহার করলে এই কোষের আচরণ কিরকম হয়। কয়টা জিনিস দেখবো? দুইটা। প্রথমটা কি, বিভিন্ন রকমের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ দিলে, বিভিন্ন রকমের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ দিলে এই কোষের আচরণ কিরকম হয়। আরেকটা কি, অ্যানোড হিসাবে ডিফারেন্ট ধাতু ব্যবহার করলে এই কোষের আচরণে কোনো চেঞ্জ আসে কিনা। অবশ্যই চেঞ্জ আসবে, এন্ড সেটাই আমরা এখন বিশ্লেষণ করব, ঠিক আছে। তো চলো দেখেন, বিভিন্ন রকমের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের জন্য কি বললাম, বিভিন্ন রকমের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের জন্য, বিভিন্ন রকমের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের জন্য, বিশ্লেষ্য দ্রবণের জন্য, ঠিক আছে। ওকে, প্রথমটাই দেখো, কেস নাম্বার 1, দেখো কেস 1, কি বললাম, কেস 1, ঠিক আছে। দেখো কেস 1 এ আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করব। কি ব্যবহার করব? সোডিয়াম ক্লোরাইড বা বিগলিত সোডিয়াম ক্লোরাইড। কি লেখো? বিগলিত সোডিয়াম ক্লোরাইড লেখো। কি লিখবা? বিগলিত সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা ভাইয়া, বিগলিত সোডিয়াম ক্লোরাইড মানে কি? বিগলিত সোডিয়াম ক্লোরাইড মানে হলো, এখানে সোডিয়াম ক্লোরাইড আয়ন আকারে আছে, সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন আকারে আছে, বাট এখানে কোনো পানি দিয়ে তুমি ওদেরকে আয়োনাইজড করো না। মানে নরমালি কি হয়, আমরা যখন এরকম কোন একটা পোলার যৌগ পানির মধ্যে দেই তখন তারা কি করে, ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি করে। বাট যখনই বিগলিত লেখা থাকবে তার মানে এখানে কোনো পানি নাই,
এই যৌগের মধ্যে বা এই মিক্সচারের মধ্যে বা এই সলিউশনের মধ্যে মানে দ্রবণের মধ্যে কোনো পানি নাই, যখনই বিগলিত লেখা থাকবে আমরা কি বলবো এখানে বা কি বুঝবো, এখানে পানি নেই। পানি মানে কি চিনো তো, ওই যে H2O, ঠিক আছে, কি নেই, পানি নেই। বিগলিত মানে কি, পানি নেই। কিন্তু এই যৌগটা কেমন আছে, আয়োনাইজড হয়ে আছে, মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো আলাদা আলাদা হয়ে আছে। তার মানে এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে কি আছে, অনেকগুলা সোডিয়াম আয়ন আছে এবং অনেকগুলা ক্লোরাইড আয়ন আছে, ঠিক আছে। তো চলো দেখি এটাকে যদি আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করি তাহলে কি হয়। চলো একটা কোষ নাও, তড়িৎ বিশ্লেষণ কোষ নাও, নিয়েছো, দুইটা তড়িৎদ্বার নাও, দুইটা তড়িৎদ্বার নাও, দুইটা তড়িৎদ্বার নাও, নিয়েছো। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নাও, দ্রবণের মধ্যে কি কি আছে আমাকে একটু কষ্ট করে বলো, দ্রবণের মধ্যে কি কি আছে ভাইয়া? ভাইয়া ক্লোরাইড আয়ন আছে অনেকগুলা, ইয়েস। ভাইয়া সোডিয়াম আয়ন আছে অনেকগুলা, ঠিক আছে, সাবাস। অনেকগুলা ক্লোরাইড আয়ন আছে, অনেকগুলা সোডিয়াম আয়ন আছে। এইভাবে কি দিয়ে আসলে হবে না, বাইরে থেকে কারেন্ট সাপ্লাই করা লাগবে, তড়িৎ শক্তি দেওয়া লাগবে, আদারওয়াইজ তো কোষ রান করবে না, কারণ এটা তড়িৎ শক্তিকে ব্যবহার করে রাসায়নিক শক্তি উৎপন্ন করে, তাহলে তো হবে না। তো অবশ্যই ব্যাটারির সাপ্লাই দেওয়া লাগবে, এখানে একটা ব্যাটারি কানেক্ট করা লাগবে। তাহলে ব্যাটারির প্লাস সাইড যে তড়িৎদ্বারের সাথে কানেক্টেড আছে সেটার নাম আপনি কি বলবেন ভাইয়া? ব্যাটারির প্লাস সাইড যে তড়িৎদ্বারের সাথে কানেক্টেড সেটার নাম আপনি কি বলবেন? অ্যানোড। কি নাম? অ্যানোড, ঠিক আছে। কি নাম ভাইয়া? অ্যানোড। দিয়েছো, শাবাশ। নেগেটিভ সাইড যে সাইডে সেটার নাম কি হবে? ক্যাথোড, ঠিক আছে। পজিটিভ সাইড যে তড়িৎদ্বারের সাথে লাগানো হচ্ছে সেটাকে আমরা কি বলবো? অ্যানোড। এবং নেগেটিভ সাইড যে তড়িৎদ্বারের সাথে লাগানো হচ্ছে সেটাকে আমরা কি বলবো? ক্যাথোড, ঠিক আছে। আচ্ছা আমাকে একটু বলেন তো, এই তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড কেমন হয়? পজিটিভ। ক্যাথোড কেমন হয়? নেগেটিভ। মনে আছে তো? শাবাশ, ভেরি গুড, ঠিক আছে। এই পর্যন্ত কোনো সমস্যা নেই, শিওর একদম। আচ্ছা এখন এই নেগেটিভ তড়িৎদ্বার কোন আয়নকে আকর্ষণ করবে, পজিটিভ আয়নকে না নেগেটিভ আয়নকে? তুমি বলো। এই নেগেটিভ তড়িৎদ্বারটা কোন আয়নকে আকর্ষণ করবে, প্লাস আয়নকে না মাইনাস আয়নকে? অবভিয়াসলি প্লাস আয়নকে ভাইয়া। তাহলে সরি, এটা তো পজিটিভ তড়িৎদ্বার, পজিটিভ কাকে আকর্ষণ করবে? মাইনাসকে। ভুল বলছি, পজিটিভ তড়িৎদ্বার কাকে আকর্ষণ করবে? মাইনাসকে। আর ক্যাথোড কোন তড়িৎদ্বার কেমন চার্জে চার্জিত? নেগেটিভ চার্জে চার্জিত, মানে মাইনাসের আধিক্য বেশি, ও কাকে আকর্ষণ করবে? প্লাসকে। তার মানে প্লাস আয়ন যাবে এখানে। তাহলে আমার অ্যানোডে কে যাচ্ছে? নেগেটিভ আয়ন বা ক্লোরাইড আয়ন। ক্যাথোডে কে যাচ্ছে? পজিটিভ আয়ন বা এখানে থাকা সোডিয়াম আয়ন। তাহলে এখানে বিক্রিয়াগুলো কি হবে? লেখো, অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়া, ঠিক আছে। আর নিচে কি লিখবা? ক্যাথোডে বিক্রিয়া। কি লিখবা? ক্যাথোডে বিক্রিয়া। ওকে, আচ্ছা অ্যানোডে কে গেছে? ক্লোরাইড আয়ন, ঠিক আছে। তাহলে দুইটা ক্লোরাইড আয়ন দাও, কেন? কারণ আমরা ক্লোরিন যৌগ তৈরি করতে যাচ্ছি। দুইটা ক্লোরাইড আয়ন যাবে, গিয়ে কি করবে? ক্লোরিন গ্যাস তৈরি করবে এবং একই সাথে দুইটা ইলেকট্রনকে ছেড়ে দিবে। তাহলে যেহেতু ইলেকট্রনকে ছেড়ে দিয়েছে তার মানে এখানে কি হয়েছে? ইলেকট্রনের ছাড়ন বা জারণ। তার মানে এখানে কি হয়েছে? জারণ বিক্রিয়া হয়েছে। কি হয়েছে? জারণ বিক্রিয়া হয়েছে। বুঝেছি? শিওর? একদম একদম শিওর, গুড। এখন দেখেন ক্যাথোডে কি হবে? সোডিয়াম আয়ন যাবে। সোডিয়াম আয়ন গিয়ে কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। সোডিয়াম ধাতু হওয়ার জন্য কি লাগে? একটা ইলেকট্রনের ছোঁয়াই যথেষ্ট। সম্পর্ক বদলে যাবে একটি ছোঁয়ায়। ইলেকট্রন গিয়ে ছোঁয়া দিবে, আয়ন থেকে ধাতু হয়ে যাবে। জস সোডিয়াম আয়ন একটা ইলেকট্রন নিবে, নিয়ে সোডিয়াম ধাতুতে রূপান্তরিত হবে। ইউ ক্যান অলসো রাইট ডাউন এস, ঠিক আছে। তুমি যদি স্টেট ডিনোট করতে চাও যে কোন ভৌত অবস্থায় আছে, দেন আনসার তুমি এস লিখে দিতে পারো, যে সলিড অবস্থায় আছে। এবং এখানে কি হবে? সোডিয়াম ধাতুর প্রলেপ করে কি হবে ভাইয়া? ভাইয়া ভাইয়া কি হবে? সোডিয়াম ধাতুর প্রলেপ করবে। কি হবে? সোডিয়াম ধাতুর প্রলেপ করবে, ঠিক আছে। আচ্ছা এই যে তুমি পুরো জিনিসটা করলে, হ্যাঁ বিশ্লেষণ এইটুকুই হয়ে গেছে, হয়ে গেছে। এই যে তুমি পুরো জিনিসটা করলে, এই বিক্রিয়ায় অ্যানোড বা ক্যাথোড কেউ অংশগ্রহণ করছে? আচ্ছা অ্যানোড অংশগ্রহণ করছে? অ্যানোড কি বিক্রিয়া অংশগ্রহণ করছে? না। তুমি যদি অ্যানোডকে বিক্রিয়া অংশগ্রহণ করতে না চাও, দেখো অ্যানোড সবসময় বিক্রিয়া অংশগ্রহণ করতে রেডি থাকে। কেন রেডি থাকে? কারণ এই যে আমরা জিনিসগুলো ব্যবহার করি তড়িৎদ্বার হিসেবে, এগুলো কি অ্যাকচুয়ালি ধাতু, রাইট? এগুলো কি মেটাল। মেটাল কি করতে চায়? ইলেকট্রন ছাড়তে চায়। মেটালের মধ্যে অনেক মুক্ত ইলেকট্রন থাকে না? মেটালের টেন্ডেন্সি কি? ইলেকট্রন ছেড়ে দেওয়ার, ঠিক আছে। মেটালের টেন্ডেন্সি কি? ইলেকট্রন ছেড়ে দেওয়ার বা জারিত হওয়ার। আচ্ছা জারণটা কোন জায়গায় হচ্ছে? অ্যানোডে হচ্ছে, রাইট? তার মানে অ্যানোড যে মেটাল আছে ওর মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি থেকে যাবে জারিত হওয়ার। বাট তুমি এই যে পুরো তড়িৎ বিশ্লেষণটা করছো, তুমি কি একবারও অ্যানোডের কথা চিন্তা করেছো? না। কেন করো নাই? কারণ কুশিরা তোমাকে উল্লেখ করে নাই।
সো মাথায় রাখা লাগবে যখনই তোমাকে কোশ্চেনে উল্লেখ করে দিবে না অ্যানোডের ব্যাপারে কোনো কিছু, তার মানে কোশ্চেন কর্তা চাচ্ছে না যে অ্যানোড বিক্রিয়ায় অংশগ্রহণ করুক, সে চাচ্ছে না অ্যানোডের কোনো ইন্টারাকশন। আর অ্যানোড তখনই ইন্টারাক্ট করবে না যখন অ্যানোড একটা নিষ্ক্রিয় ধাতু হবে। একটা নিষ্ক্রিয় ধাতুর নাম বলো প্ল্যাটিনাম, ঠিক আছে? তো যখন তুমি অ্যানোডকে বিক্রিয়া অংশগ্রহণ করাতে চাচ্ছ না বা কোশ্চেনে অ্যানোডের ব্যাপারে কিছু বলা নাই, তোমার অলওয়েজ মাথায় রাখা লাগবে তাহলে অ্যানোডটা অ্যাকচুয়ালি প্ল্যাটিনাম ধাতুর বা অন্য যে কোনো নিষ্ক্রিয় ধাতু, ঠিক আছে? আদারওয়াইজ অ্যানোড কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, কারণ অ্যানোডে ধাতু আছে, ধাতু জারণ করতে চায়। যদি অনেক সক্রিয় একটা ধাতু এখানে রাখো, ও ধূপধাপ বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলবে। আমরা দেখবো সেটা, ঠিক আছে? যে বললাম না বিভিন্ন রকম ধাতু দিয়ে যদি তড়িৎদ্বার বানাই তখন কি কি প্রভাব পড়ে সেটা আমরা দেখবো। বুঝতে পেরেছো আমার কথা? তো কোশ্চেনে যদি কিছু বলা না থাকে তাহলে অ্যানোড কি? অ্যানোড প্ল্যাটিনাম অ্যানোড বা কোনো একটা নিষ্ক্রিয় ধাতুর অ্যানোড, ঠিক আছে? তাহলে যেহেতু আমরা এখানে কিচ্ছু বলি নাই, তাহলে আমরা কি ধরে নিব এই সবগুলা কেসে অ্যানোড কি? অ্যানোড হলো প্ল্যাটিনাম। তাহলে কোশ্চেনে যদি কিছু বলা না থাকে তাহলে অ্যানোডকে আমরা কি ধরবো? প্ল্যাটিনাম বা অন্য যে কোনো নিষ্ক্রিয় ধাতু। তুমি গোল্ড চিন্তা করতে পারো বা তুমি সিলভার চিন্তা করতে পারো, সেম, ঠিক আছে? বুঝতে পেরেছে? সো এটা ছিল আমাদের প্রথম যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, তার জন্য অ্যানালাইসিস, একদম বেসিক অ্যানালাইসিস। বুঝছেন কিনা? তারপর আমি কেস 2 আর 3 তে যাব, ঠিক আছে? দেখেন তো বুঝতে পেরেছেন কিনা? একদম বেসিক অ্যানালাইসিস। দেখেন 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 বুঝতে পেরেছেন কিনা? দেখেন তো ভাইয়া, দেখেন দেখেন বুঝছেন কিনা? আচ্ছা একটু জাগাও, তোমরা দেখেন কমেন্ট আউ দেখো বুঝছো কিনা? আপনারা সামনে আগাবো বাচ্চারা, আপনারা যদি বুঝে থাকেন জিনিসটা তাহলে আমি একটু সামনে আগাবো, ঠিক আছে? আপনারা যদি বুঝে নেন জি দাদা ক্লিয়ার, ওকে ধন্যবাদ, ধন্যবাদ। তৈবুর রহমান বলছে জি ভাই বুঝি, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। বাকিদের কি অবস্থা? বাকিরা কি বুঝতে পেরেছি? তুষার বলছে জোস দাদা, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। আর কেউ কারো কোনো সমস্যা নিত না তাহলে সামনে আগে, কারো যদি কোনো সমস্যা না থাকে তাহলে সামনে আগে। আলহামদুলিল্লাহ ভালোভাবে বুঝেছি, ওকে আরিয়া, ওকে ঠিক আছে, ওকে আমরা সামনে আগে, ওকে আচ্ছা, ওকে মুছে দিতে পারি, সামনে আগাইতে পারি। আচ্ছা এবার দেখেন কেস 2 কি লিখবেন? কেস 2, ঠিক আছে? কেস 2, ওকে। আচ্ছা এখন কেস 2 তে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নিব? জলীয় সোডিয়াম ক্লোরাইড। অনেক সময় লেখা থাকবে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, অথবা লেখা থাকবে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস। অ্যাকুয়াস মানে কি? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, ঠিক আছে? তো যদি লেখা থাকে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তাহলে তো বুঝবা এখানে পানি আছে। আর যদি লেখা নাও থাকে যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বা সাইডে ব্র্যাকেটে ভৌত অবস্থায় অ্যাকুয়াস লেখা থাকে, তাহলে তোমার কি বোঝা লাগবে? যে এটা অ্যাকচুয়ালি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। তাহলে কি কি বললাম, কি কি ভাবে থাকতে পারে? একটা থাকতে পারে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, তাহলে আপনার বোঝা লাগবে এখানে সোডিয়াম ক্লোরাইড আর পানি আছে। অথবা এমন থাকতে পারে এই পাত্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আগে থেকেই ছিল, ঠিক আছে? এইভাবে বলবে যে পাত্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইড ছিল, এভাবে বলবে পাত্রের মধ্যে কি আছে? সোডিয়াম ক্লোরাইড আছে। উপর থেকে আমরা কি করলাম? পানি ঢাললাম, তার মানে কি পাত্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আর পানি দুইটাই আছে, ঠিক আছে? অথবা 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 সোডিয়াম ক্লোরাইড ব্র্যাকেটে লিখে দিতে পারে অ্যাকুয়াস, মানে এটাও সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। আচ্ছা এখন তোমরা পানি জানো, পানি খুব বেশি পরিমাণে বিয়োজিত হয় না, তাই না? এটা তোমরা জানো মোস্ট প্রবাবলি। পানি কিন্তু নরমালি পানি আকারে থাকে, বাট অল্প সংখ্যক পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন অথবা হাইড্রোনিয়াম আয়ন, যেটা H3O+, যেটাই বলো। অনেক সময় মানে ম্যাক্সিমাম কেস তো হাইড্রোনিয়াম আয়নই তৈরি করে, বাট আমরা হাইড্রোজেন আয়ন ধরেই করি, ঠিক আছে? সো পানি বিয়োজিত হয়ে কি করে? হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন তৈরি করে। খুব অল্প সংখ্যক পানি, অনেক সংখ্যক কিন্তু না, খুব অল্প সংখ্যক পানি বিয়োজিত হয়। পানির বিয়োজনের পরিমাণ কিন্তু এত বেশি না। তোমরা যদি পানির বিয়োজনের মাত্রা দেখো সেটা পরিমাণ কিন্তু খুব কম, ঠিক আছে? সো তুমি যতই পানি দাও না কেন অনেক পরিমাণ পানি কিন্তু এখানে বিয়োজিত হবে না, অল্প কিছু সংখ্যক পানি এখানে বিয়োজিত হবে। বিয়োজিত হয়ে কি করবে? হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন তৈরি করবে, বা হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন তৈরি করবে, ঠিক আছে? তার মানে যখন তুমি তড়িৎ বিশ্লেষ্য হিসাবে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিবা বা জলীয় সোডিয়াম ক্লোরাইড নিবা, যেটাই বলো তুমি, এই দ্রবণে কিন্তু শুধুমাত্র সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন থাকবে না। এই দ্রবণে টোটাল 4টা আয়ন থাকবে। কয়টা আয়ন থাকবে? 4টা আয়ন। একটা হাইড্রক্সিল আয়ন পানি থেকে আসছে, একটা ক্লোরাইড আয়ন সোডিয়াম ক্লোরাইড থেকে আসছে, একটা হাইড্রোজেন আয়ন পানি থেকে আসছে বা হাইড্রোনিয়াম আয়ন দিয়ে লিখতে পারো, আর একটা সোডিয়াম আয়ন, এটা সোডিয়াম ক্লোরাইড থেকে আসছে। তো এখন দ্রবণের মধ্যে আয়ন কয়টা? 4টা। দ্রবণের মধ্যে আয়ন কয়টা? 4টা, ঠিক আছে? এখন আপনি ধরেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে কি করে?
50% ছেলে নেয় আর 50% মেয়ে, ঠিক আছে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যাডমিশনে কি করে 50% ছেলে নেয়, 50% মেয়ে নেয়। সো ধরেন এই পজিটিভ গুলো হলো ছেলে আর নেগেটিভ গুলো হলো মেয়ে, ঠিক আছে? এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সিট আছে দুইটা। কয়টা সিট আছে? দুইটা। এখন তাদের স্ট্র্যাটেজিটা কি? দুইটা, একটা অর্ধেক ছেলে নিবে অর্ধেক মেয়ে। তারা পরীক্ষা দিল সেই ইউনিভার্সিটিতে 4 জন। কয়জন পরীক্ষা দিল? 4 জন। 4 জনের মধ্যে 2 জন ছেলে 2 জন মেয়ে, ঠিক আছে? সিট আছে কয়টা? দুইটা। স্ট্র্যাটেজিটা কি? একজন ছেলে নিবে একজন মেয়ে নিবে, কারণ 50% ছেলে 50% মেয়ে। তার মানে এই 2 জন ছেলে থেকে একজন ছেলে চান্স পাবে, 2 জন মেয়ে থেকে একজন মেয়ে চান্স পাবে, রাইট? তাই তো? আচ্ছা, কোন ছেলেটা চান্স পাবে? যে ছেলে বেশি পড়াশোনা করছে, যে ছেলে ডেডিকেশন বেশি ছিল, যে ছেলে ভালো পরীক্ষা দিয়েছে, এটাই তো হয়, তাই না? কোন মেয়েটা চান্স পাবে? যে মেয়েটা বেশি পড়াশোনা করছে, যে মেয়ে ডেডিকেশন বেশি ছিল, বা যে মেয়ে ভালো পরীক্ষা দিয়েছে, রাইট? তাহলে এইখানে জারণ বা বিজারণ হবে একজনের। কার হবে? কার হবে? যার চারিত হওয়ার ইচ্ছা বেশি তারই চারণ হবে, যার বিচারিত হওয়ার ইচ্ছা বেশি তারই বিচারণ হবে। সিম্পল অ্যাজ দ্যাট। তো পেঁচানোর মতো কিছু না, ঠিক আছে? যার জারিত হওয়ার ইচ্ছা বেশি তারই জারণ হবে, যার বিচারিত হওয়ার ইচ্ছা বেশি তারই বিচারণ হবে। কয়জন করে আছে? 2 জন করে আছে, রাইট? যেমন ধরো অ্যানোড, অ্যানোড কাকে টানে? নেগেটিভ আয়নকে টানে। নেগেটিভ আয়ন আছে কে কে? হাইড্রক্সিল আয়ন আছে এবং ক্লোরাইড আয়ন আছে, রাইট? এই দুইটা অ্যানায়নের মধ্যে কার বিজারিত হওয়ার ইচ্ছা, কার জারিত হওয়ার ইচ্ছা বেশি? এই দুইটা অ্যানায়নের মধ্যে কার জারিত হওয়ার ইচ্ছা বেশি? চলে যাও অ্যানায়নের সক্রিয়তার সিরিজ, এটা লাস্ট ক্লাসে পড়াইছিলাম। ইচ্ছা কার বেশি? অবশ্যই হাইড্রক্সিল আয়নের। এটা লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম, এর জন্যই বলেছিলাম সক্রিয়তার সিরিজটি ইম্পর্টেন্ট। কারণ তোমাকে যখন কোষ অ্যানালাইসিস করতে বলবে, কোষের বিক্রিয়া লিখে দেখাইতে বলবে, তুমি যদি সক্রিয়তার সিরিজ না জানো তুমি লিখতে পারবা না। র্যান্ডমলি একটা পিক করে দিয়ে আসলে হবে না, র্যান্ডমলি একটা পিক করে দিয়ে আসলে এখান থেকে হবে না। যার জারিত বা বিচারিত হওয়ার ইচ্ছা বেশি তারই জারণ বা বিচারণ ঘটবে। তাহলে এই দুজনের মধ্যে জারিত হওয়ার ইচ্ছা কার বেশি? চলে যাও সক্রিয়তার সিরিজে, দেখবা হাইড্রক্সিল আয়নের বেশি। কার বেশি? হাইড্রক্সিল আয়নের বেশি। তাহলে জারণটা হবে কার? হাইড্রক্সিল আয়নেরই হবে, ঠিক আছে? এটা কেমনে বুঝবো? সক্রিয়তার সিরিজ দেখে। কেমনে বুঝবো? সক্রিয়তার সিরিজ দেখে। সক্রিয়তার সিরিজটার জন্য একটু মনে রাখাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে হাইড্রক্সিল আয়ন কি করবে? এখান থেকে অ্যানোডে যাবে জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য। তাহলে গেল 4টা হাইড্রক্সিল আয়ন। আমরা বেসিক্যালি সমতা বিধান করার জন্য এইভাবে লিখতেছি, 2 অণু পানি প্লাস অক্সিজেন আয়ন প্লাস 4টা ইলেকট্রন, ঠিক আছে? এই তো সিম্পল বিক্রিয়া, ঠিক আছে? এখন আসো ক্যাথোডে। ক্যাথোডে কে যাবে? পজিটিভ আয়ন। এখন পজিটিভ আয়ন আছে কে কে? পজিটিভ আয়ন আছে কে কে? একজন আছে সোডিয়াম আয়ন, একজন আছে সোডিয়াম আয়ন, আরেকজন আছে হাইড্রোজেন আয়ন। ভাইয়া ওখানে কি কি হবে? বিচারিত হবে, রাইট? ক্যাথোডে বিচারণ হয়। কার বিচারিত হওয়ার ইচ্ছা বেশি? ভাইয়া আমি তো সক্রিয়তার সিরিজ পড়ছিলাম, সক্রিয়তার সিরিজ তো ভাইয়া সোডিয়াম আগে ছিল, তাহলে সোডিয়ামের বেশি। ভাইয়া তুমি যেটা পড়ছো সেটা ধাতুর সক্রিয়তার সিরিজ। আমি সক্রিয়তার সিরিজের নিচেই একটা জিনিস লিখে দিয়েছিলাম, ধাতুর সক্রিয়তার সিরিজ আর ক্যাটায়নের সক্রিয়তার সিরিজ উল্টা। ধাতুর সক্রিয়তার সিরিজ এবং ক্যাটায়নের সক্রিয়তার সিরিজ উল্টা। যে ধাতুর সক্রিয়তা যত বেশি তার ক্যাটায়নের সক্রিয়তা তত কম। সোডিয়াম আর হাইড্রোজেন এই দুইজনের মধ্যে সক্রিয়তা কার বেশি? সোডিয়ামের। তাহলে সোডিয়াম আয়নের সক্রিয়তা কি হবে? কম হবে। সোডিয়াম আর হাইড্রোজেন আমরা যদি ধাতু হিসেবে কনসিডার করি বা ধাতুর সক্রিয়তা সিরিজ দিয়ে চিন্তা করি, কার সক্রিয়তা বেশি? আনডাউটেডলি সোডিয়ামের বেশি। সোডিয়াম অনেক শুরুর দিকে হাইড্রোজেনের চেয়ে, ঠিক আছে? বাট চিন্তাটা এখন কি নিয়ে করা লাগবে? ভাই এখানে কি সোডিয়াম আর হাইড্রোজেন আছে? না, সোডিয়াম আর হাইড্রোজেন এখানে নাই। কে আছে? সোডিয়াম আর হাইড্রোজেন আছে? না, তাদের আয়ন আছে। কে আছে? তাদের আয়ন। আয়নের জন্য চিন্তাটা হবে উল্টা। আয়নের সক্রিয়তার সিরিজ ধাতুর সক্রিয়তার সিরিজের উল্টা। তাহলে সিকোয়েন্সটা কি হবে? অবশ্যই সোডিয়াম আয়নের চেয়ে হাইড্রোজেন আয়ন অধিক সক্রিয়। তাহলে বিজারণটা হবে কার? অবশ্যই হাইড্রোজেন আয়নের। তাহলে ক্যাথোডে যাবে কে? হাইড্রোজেন আয়ন। গিয়ে কি করবে? ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হবে। তাহলে নাও 2টা হাইড্রোজেন আয়ন 2টা ইলেকট্রন গ্রহণ করবে, করে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, ঠিক আছে? অনেক সময় এখানে যেরকম সিম্বল দেয়, মানে গ্যাস বুদবুদ আকারে উপরে উঠে এখানে বাবল তৈরি হয়, গ্যাসের গ্যাস বাবল তৈরি হয়। কি গ্যাস? হাইড্রোজেন গ্যাস। কি গ্যাস? হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে? বুঝতে পেরেছো ভাইয়া? মনে থাকবে। তাহলে যখন একাধিক আয়ন থাকবে সক্রিয়তা সিরিজ থেকে দেখা লাগবে যে কার সক্রিয়তা বেশি, সেই তড়িৎদ্বারে যাবে বিক্রিয়া ঘটানোর জন্য, ঠিক আছে? দেখেন তো বুঝছেন কিনা, দেখেন বুঝতে পেরেছেন কিনা।
কে যেন লিখছেন না কি বুঝতে পারেন নাই নাকি বুঝতে পারেন নাই নাকি অন্য কিছুর জন্য না লিখছেন কিছুর জন্য না লিখছেন তাই তো বুঝিনি দেখো দেখো বাচ্চারা আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি কোনটা আমরা কি বুঝিতে সক্ষম বলেন তো আমি কি বুঝাইতে সক্ষম দেখেন বুঝছেন কিনা ওরে জোস তো ভাই টপিকটা হ্যাঁ আচ্ছা তো এগুলো রকম বলতে ক্লিয়ার ভাইয়া ওকে জোস 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 বাকিদের কি অবস্থা বাকিদের এমডি মোকারম বলছে টপিকটা জোস আচ্ছা তুষার বলছে ক্লিয়ার ওকে থ্যাংক ইউ ব্রাদার এত কষ্ট করে রেসপন্স জানাচ্ছেন ধন্যবাদ চলেন এবার আমরা কেস 3 তে যাই কেস 3 টা সবচেয়ে ইম্পর্টেন্ট কেস 3 টা সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে এইবার আমরা কি করব এইটা নিয়ে কাজ করব দেখেন NaCl CONC মানে হলো এখানে কনসেন্ট্রেশনটা বেশি কনসেন্ট্রেটেড ঠিক আছে সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেটেড হোয়াট ডাজ দ্যাট মিন মানে এখানে সোডিয়াম ক্লোরাইডের ঘনত্ব অনেক বেশি সোডিয়াম ক্লোরাইডের ঘনত্ব কি অনেক বেশি ভাই ঘনত্ব বেশি থাকলে লাভ কি প্রমিত ভাই ঘনত্ব বেশি থাকলে লাভ কি বিক্রিয়ায় কোনো চেঞ্জ আসবে অবশ্যই আসবে এটার নামও আছে খুব সুন্দর একটা এই যে সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেটেড বা গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ এটা কি বলে ব্রাইন বলে কি বলে ব্রাইন নরমাল জলীয় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ আর ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ কিন্তু আলাদা 9 এ ছিল কেউ হয়তোবা বুঝে পড়ছো কেউ হয়তোবা মুখস্থ পড়ছো আমি আমার পুরো ইন্টার লাইফ এটা মুখস্থ পড়ছি আমার এই টপিক প্রথমে ব্রাইনের এই টপিক জীবনে প্রথমবারের মতো ক্লিয়ার হইছিল অ্যাডমিশনে ঠিক আছে এই যে এখন যে টপিকটা তোমাদের পড়াবো আই এম লাইক টু মাচ গ্রেটফুল টু সৈকত ভাই আমি সবসময় বলি কেমিস্ট্রি আমি জীবনে যা শিখছি সৈকত ভাইয়ের জন্য শিখছি আমি কোনোদিন কেমিস্ট্রি বুঝতামই না লাইক আই ওয়াজ দ্যাট কিড ব্যাক ইন মাই কলেজ আমি কোনোদিনই কেমিস্ট্রি বুঝতাম না মুখস্থ করে যেতাম আজীবন ইভেন এইচএসসি তে যা মার্কস পাইছি মুখস্থ বলতে গেলে দুই একটা জিনিস বুঝতাম ম্যাথমেটিক্যাল টার্মগুলো বাট থিওরি আমি মুখস্থই করতাম বাট অ্যাডমিশন টাইমে যে আমার সবকিছু চেঞ্জ হয়েছে সৈকত ভাই সো এই টপিক আমার সৈকত ভাইয়ের কাছ থেকে ক্লিয়ার হয়েছিল ঠিক আছে মানে সৈকত আব্দুল্লাহ ভাই দিয়ে আচ্ছা ঠিক আছে আমি একটু বোঝানোর চেষ্টা করি ভাইয়ের কাছ থেকে আরোহিত জ্ঞান নিয়ে ঠিক আছে দেখো তারপর আমরা কি করব সোডিয়াম ক্লোরাইডের ঘন জলীয় দ্রবণ নিয়ে কাজ করবো বা গাঢ় জলীয় দ্রবণ ঠিক আছে এটা কি বলে ব্রাইন বলে তোমরা হয়তো নামটা জানো নামটা কি ব্রাইন ঠিক আছে এখন এটার সাথে আগেরটার পার্থক্য কি দেখো আগেরটায় সোডিয়াম আয়ন ছিল ক্লোরাইড আয়ন ছিল হাইড্রোজেন আয়ন ছিল হাইড্রোক্সিল আয়ন ছিল সিম্পল অ্যাজ দ্যাট বাট এখানে সোডিয়াম এবং ক্লোরাইড এই দুটো আয়নের পরিমাণ অনেক বেশি পরিমাণ কি অনেক বেশি কি বললাম সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন প্রচুর পরিমাণে থাকবে ঘনত্ব বেশি মানে কি ঘনত্ব মানে কি ভাইয়া C = N/V রাইট একক আয়তনের মোল সংখ্যা ঘনত্ব বেশি মানে কি মোল সংখ্যা বেশি কার মোল সংখ্যা বেশি যার দ্রবণ তার মোল সংখ্যা দ্রবণটা কার সোডিয়াম ক্লোরাইড তার মানে সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা এই দ্রবণে প্রচুর পরিমাণে বেশি তার মানে কি প্রচুর পরিমাণে সোডিয়াম ক্লোরাইড আছে সেখান থেকে কি হবে প্রচুর পরিমাণে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি হবে কারণ এগুলো পুরোপুরি বিভাজিত হয়ে আয়ন তৈরি করে সো হিউজ অ্যামাউন্টের তুমি সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন পাবে ঠিক আছে এই দ্রবণে কি আছে প্রচুর পরিমাণে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন আছে দ্রবণে কি আছে প্রচুর পরিমাণে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন আছে এই দ্রবণে ব্রাইনে বা সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ ঠিক আছে ওকে প্রচুর পরিমাণে কি আছে সোডিয়াম আয়ন আছে এবং ক্লোরাইড আয়ন আছে কোনো সমস্যা আছে ভাই এখন পার্থক্যটা কোথায় তৈরি হবে দেখেন আমার দ্রবণের মধ্যে সেই চারটি আয়নই থাকবে সোডিয়াম আয়ন হাইড্রোজেন আয়ন কোনটা অনেক বেশি আছে অবশ্যই সোডিয়াম আয়ন অনেক বেশি আছে সোডিয়াম আয়ন ঠিক আছে হাইড্রোক্সিল আয়ন থাকবে আর ক্লোরাইড আয়ন থাকবে এই দুটোর মধ্যে কোনটা অ্যামাউন্ট বেশি ক্লোরাইড আয়নের অ্যামাউন্ট অনেক বেশি ঠিক আছে সো এখন আসেন প্রথমে আসি অ্যানোড তো পজিটিভ টানবে কাকে এই নেগেটিভ কোন একটাকে টানবে নেগেটিভ আছে কে হাইড্রোক্সিল আছে আর ক্লোরাইড আছে তাহলে লিখে ফেলেন কে আছে হাইড্রোক্সিল আয়ন আছে এবং ক্লোরাইড আয়ন আছে বাট ক্লোরাইড আয়নের সংখ্যা অনেক 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 বেশি প্রচুর পরিমাণে আছে ঠিক আছে এখন ধরো একজনের শক্তি 500 জুল ঠিক আছে আরেকজনের শক্তি 2 জুল এখন তুমি কি করলা 500 জুলের একজনকে আনলা আর 2 জুলের 1000 জনকে আনলা 2 জুলের কি করলা 1000 জনকে আনলা শক্তি কার বেড়ে যাবে obviously এই 2 জুলের যে টিমটা আছে তার বেড়ে যাবে রাইট কারণ তাদের সংখ্যা অনেক বেশি ঠিক একই কারণে যদিও হাইড্রোক্সিল আয়ন ক্লোরাইড আয়নের চেয়ে সংখ্যায় বেশি বাট
ক্লোরাইড যদিও হাইড্রক্সিল আয়ন ক্লোরাইড আয়নের চেয়ে শক্তিতে বেশি বা জারিত হওয়ার প্রবণতা বেশি, বাট ক্লোরাইড আয়নের সংখ্যা এত বেশি যে ওরা হাইড্রক্সিল আয়নকে যাইতেই দিবে না। ঠিক আছে, ক্লোরাইড আয়ন দিয়ে ওখানে যে বসে থাকে খুব সুন্দর মতো। ঠিক আছে, আবারও বলতেছি, হাইড্রক্সিল আয়নের শক্তি বেশি, দ্যাটস কারেক্ট। ক্লোরাইড আয়নের শক্তি কম বা জারিত হওয়ার ইচ্ছা কম, প্রবণতা কম। ঠিক আছে, বা তুমি বলতে পারো জারণ বিভব কম, যেমনি বলো তুমি, পটেনশিয়াল কম বলতে পারো। বাট এটার সংখ্যা এত বেশি যে হাইড্রক্সিল আয়নকে ওভারকাম করে খুব সুন্দর মতো ক্লোরাইড আয়ন কই চলে যায়, অ্যানোডে চলে যায় এবং গিয়ে সেখানে ক্লোরাইড আয়নেরই জারণ হয়। ঠিক আছে, এটা ওর নাম্বার বেশি হওয়ার কারণে, সংখ্যা অনেক বেশি। ঠিক আছে, সো কি হয় আলটিমেটলি ক্লোরাইড আয়ন যায় গিয়ে ক্লোরিন গ্যাস তৈরি করে এবং দুটো ইলেকট্রন তৈরি করে। ঠিক আছে, এটা কিসের জন্য? সংখ্যা বেশি হওয়ার কারণে। ঠিক আছে, ওকে, তাহলে পরেরটা তো মনে হয় বুঝতেছই। পরেরটায় কি কি আছে? হাইড্রোজেন আয়ন আছে এবং সোডিয়াম আয়ন আছে, রাইট? এই দুজনের মধ্যে শক্তি কার বেশি? অবশ্যই হাইড্রোজেন আয়নের বেশি, কিন্তু সংখ্যা কার বেশি? সোডিয়াম আয়নের বেশি। তাহলে কে যাবে? সোডিয়াম আয়ন, রাইট? হিয়ার কামস দ্য টুইস্ট। না, এই ক্যাথোডে যাবে হাইড্রোজেন আয়ন। কেন ভাইয়া? কেন ভাইয়া? একটু আগেই তো ব্যাখ্যা করলেন একজনের শক্তি বেশি আরেকজনের সংখ্যা বেশি। একজনের শক্তি বেশি আরেকজনের সংখ্যা বেশি, তাহলে যে সংখ্যা বেশি সে তো যার শক্তি বেশি তাকে ওভারকাম করে চলে গেল অ্যানোডে। ক্যাথোডে কেন যাচ্ছে না? কারণ ক্লোরাইড আয়ন আর হাইড্রক্সিল আয়নের শক্তির গ্যাপ এত বেশি না। তুমি যাও সক্রিয়তার সিরিজে গিয়ে দেখো ক্লোরাইড আয়ন এবং হাইড্রক্সিল আয়ন মোটামুটি পাশাপাশি। ঠিক আছে, সো যখন ক্লোরাইড আয়নের সংখ্যা অনেক বেড়ে যায় ওরা শক্তিতে হাইড্রক্সিল আয়নকে ওভারকাম করে যেতে পারে। কিন্তু তুমি এবার ক্যাটায়নের সক্রিয়তার সিরিজে যাও। ক্যাটায়নের সক্রিয়তার সিরিজে যখন যাবা তুমি জাস্ট দেখবা হাইড্রোজেন আয়ন সোডিয়াম আয়নের চেয়ে মারাত্মক 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 লেভেলের সক্রিয়। তুমি যত বেশি সোডিয়াম আনো না কেন, সোডিয়াম আয়ন আনো না কেন, সেটা হাইড্রোজেন আয়নের শক্তিকে ক্রস করতে পারবে না। ঠিক আছে, এখানে যে ব্যাপারটা ছিল ক্লোরাইড আয়ন এবং হাইড্রক্সিল আয়নের শক্তি মোটামুটি কাছাকাছি, হাইড্রক্সিল আয়নের শক্তি কিছুটা বেশি ক্লোরাইড আয়নের চেয়ে। সো যখন তুমি ক্লোরাইড আয়নের সংখ্যা বাড়ায় দিছো ওরা কি করছে? হাইড্রক্সিল আয়নকে কভার করে বা ওভারকাম করে চলে গেছে। বাট এই হাইড্রোজেন আয়নের শক্তি সোডিয়াম আয়নের চেয়ে বহু 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 বেশি। তুমি যতই সোডিয়াম আয়ন আনো না কেন, সংখ্যায় যতই বাড়াও না কেন, এটা হাইড্রোজেন আয়নকে ওভারকাম করতে পারবে না। ঠিক আছে, সো অ্যানোডে হবে সংখ্যার উপর ভিত্তি করে, ক্যাথোডে হবে শক্তির উপর ভিত্তি করে। ঠিক আছে, এই জিনিসটি আমার কনফিউশন ছিল, আমি বুঝতাম না আমার এইচএসসি লেভেলে যে কেন অ্যানোডে মানে ক্যাথোডে কেন মানে না। কারণ ক্যাথোডে মানে না কারণ হাইড্রোজেন আয়নের শক্তি সোডিয়াম আয়নের চেয়ে অনেক বেশি। ঠিক আছে, ওর বিজারিত হওয়ার প্রবণতা অনেক বেশি। তুমি সংখ্যায় যতই বাড়াও না কেন হাইড্রোজেন আয়নকে কভার করতে পারবে না। সো আমার অ্যানোডে যদিও ক্লোরাইড আয়ন যাবে, ক্যাথোডে আমার সেই শক্তি অনেক বেশি হওয়ার কারণে হাইড্রোজেন আয়নই যাবে। বুঝতে পেরেছো? সো এখানে আমার ক্লোরাইড গ্যাস তৈরি হবে এবং কি হবে? হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। ওকে, এখানে কি হবে? ক্লোরাইড গ্যাস তৈরি হবে আর ওখানে কি হবে? হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। বুঝছো? মনে থাকবে এই হলো তিনটা কেস বিভিন্ন রকমের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের কারণে, যেখানে আমরা অ্যানোডকে প্ল্যাটিনাম ধরে নিয়েছিলাম নিষ্ক্রিয়, কারণ আমরা চাচ্ছি অ্যানোড দিকটি অংশগ্রহণ করুক। কিরকম ভাবে এই কোষের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয় বা বৈশিষ্ট্য চেঞ্জ হয়। আই হোপ আপনাদের ক্লিয়ার। দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝতে পারছেন কিনা, টপিকটা ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার না হয় বলেন, আমি আবার বলি, সমস্যা নেই। যদি ক্লিয়ার না হয় টপিক বলেন, আমি আবার বলে দেই, ক্লিয়ার করার চেষ্টা করি যদি এখনো বুঝে না থাকে। ঠিক আছে, প্যারা নেই, না বুঝলে বলেন। ক্রিস্টাল ক্লিয়ার, ধন্যবাদ আরিয়া। বাকিদের কি অবস্থা? হোপফুলি ব্রাইন নিয়ে প্যারা হবে না, ব্রাইনে প্যারা খাবেন না। যদি ব্রাইন আসে একদম এক্সপ্লেনেশন সহ লিখতে পারবেন। আর রোহান বলেছে ক্লিয়ার, থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ। বাকিদের কি অবস্থা? আচ্ছা, মুরাদুল তুমি বলছো আবার বলেন ভাই। আচ্ছা, যেটা বলেছি এখানে তোমার ক্লোরাইড আর হাইড্রক্সিলকে কভার করে কেমনে? কারণ ক্লোরাইডের সংখ্যা অনেক বেশি, আর কভার করতে পারে কারণ দুইজনের শক্তি মোটামুটি কাছাকাছি, ক্লোরাইড কিছুটা কম। ঠিক আছে, তো যখন অনেক বেশি ক্লোরাইড আয়ন নিবা হাইড্রক্সিলকে কভার করে চলে যাবে। বাট এখানে যদিও হাইড্রোজেন আয়নের শক্তি বেশি আর সোডিয়াম আয়নের সংখ্যা বেশি, সো এই অনুযায়ী তো সোডিয়াম যাওয়ার কথা, রাইট? সোডিয়াম আয়ন যাওয়ার কথা কারণ সংখ্যা বেশি। কিন্তু হাইড্রোজেন আয়নের শক্তি এত বেশি যে তুমি যতই সোডিয়াম আয়ন নাও না কেন হাইড্রোজেন আয়নের শক্তি কভার করতে পারবে না। ঠিক আছে দাদা, ফুল বোর্ড দেখা যাচ্ছে না, আমার এখানে কিন্তু ফুল বোর্ডই দেখা যাচ্ছে। ঠিক আছে,
ক্লিয়ার। ক্যাথোডটা আরেকবার, আচ্ছা ঠিক আছে আমি ক্যাথোডটা আরেকবার বলি। ক্যাথোডটা যেটা বলতেছিলাম যে সোডিয়াম আয়নের সংখ্যা অনেক বেশি, হাইড্রোজেন আয়নের শক্তি বেশি, ঠিক আছে। সো অ্যানোডের অনুযায়ী যদি যাই তাহলে সোডিয়াম আয়ন যাওয়ার কথা, বাট হাইড্রোজেন আয়নের শক্তি এতই বেশি তুমি যতই সোডিয়াম আয়ন আনো না কেন কভার করতে পারবে না হাইড্রোজেন আয়নের শক্তিকে, ওভারকাম করতে পারবে না, ঠিক আছে। তুমি একটু সক্রিয়তা সিরিজের দিকে তাকাইলেই হবে ব্রাদার। আমরা লাস্ট ক্লাসে সক্রিয়তা সিরিজ পড়িয়েছিলাম, ইউটিউবে যে একটু দেখে নিও, ফিজিক্স অফ স্টুপিডে, ঠিক আছে। ওই একটা প্লেলিস্ট আছে ইলেকট্রোকেমিস্ট্রির, ওইখানে যে দেখো একটু সক্রিয়তা সিরিজ, অ্যানায়নেরটা দেখো আর ক্যাটায়নেরটা দেখো। মানে হাইড্রোজেন আর সোডিয়ামের মধ্যে বিশাল পার্থক্য, আর ক্লোরাইড আর হাইড্রোক্সিলের মধ্যে খুব একটা পার্থক্য নেই, ঠিক আছে। মানে হাইড্রোক্সিলের আগেরটাই মোস্ট প্রবাবলি ক্লোরাইড, ঠিক আছে। কিন্তু সোডিয়াম আর হাইড্রোজেনের মাঝখানে অনেকগুলো আছে, অনেক পার্থক্য, ঠিক আছে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা ছিল বিভিন্ন রকমের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের জন্য, ঠিক আছে, এই তিনটা কেস। ওকে, এখন আমরা দেখব বিভিন্ন রকমের অ্যানোডের জন্য কি হয়। কি দেখব? বিভিন্ন রকমের অ্যানোডের জন্য কি হয়। চলো লেখো ভাইয়ারা, এখানেও তিনটা কেস, ঠিক আছে। এই তিনটা কেস বোঝা লাগবে। এইবারের যে তিনটা কেস, এই তিনটা কেস বোঝা লাগবে কারণ এখান থেকে ম্যাথ আসে, ঠিক আছে। আমরা যে সামনে ফ্যারাডেস ল করব, দুইটা ফ্যারাডের ল করব আমরা, ওখানে ম্যাথ করা লাগবে এই কনসেপ্ট কাজে লাগিয়ে, ঠিক আছে। সো এখন এটা বুঝাবো, এটা বোঝা খুব বেশি ইম্পর্টেন্ট, ওকে, যদি আপনি বুঝতে চান। সো বিভিন্ন রকমের কিসের জন্য? তড়িৎদ্বারের জন্য, বিভিন্ন রকমের ধাতুর তড়িৎদ্বারের জন্য বা ধাতুর অ্যানোডের জন্য, ধাতুর অ্যানোডের জন্য, ঠিক আছে। আমরা অ্যানোডের এবার ধাতুটা চেঞ্জ করব, ওকে। দেখি তাহলে কিরকম চেঞ্জ আসে। আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ফিক্সড একটা তড়িৎ বিশ্লেষ্য নিচ্ছি, আমরা তড়িৎ বিশ্লেষ্যটাকে ফিক্সড করে দিচ্ছি, অন্য কিছু হতে পারে বাট আমরা একটা ফিক্সডটাকে করতেছি। ধরো কপার সালফেট, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা কি নিচ্ছি? কপার সালফেট, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা কি নিচ্ছি? কপার সালফেট, ওকে। সো আমরা অ্যানোডে যেটা এক নম্বরে যাব, আমাদের অ্যানোড ধরো প্ল্যাটিনাম। কি? প্ল্যাটিনাম। আমাদের অ্যানোড হলো কি? প্ল্যাটিনাম, ওকে। অ্যানোড কি আমাদের প্রথম কেসে? প্ল্যাটিনাম, একদম ইজিটা, বেসিকটা, প্ল্যাটিনাম অ্যানোড, ঠিক আছে। তো দেখি প্ল্যাটিনাম অ্যানোড হলে কি হয়। আমরা কিন্তু অলরেডি তিনটা দেখে আসলাম একটু আগে যে প্ল্যাটিনাম অ্যানোড হলে কি হয়। সো আমার মনে হয় না প্ল্যাটিনাম অ্যানোডের জন্য আপনারা প্যারা খাবেন, তাহলে আমি একবার দেখাই দিচ্ছি। অ্যানোড যদি প্ল্যাটিনাম হয় দেখেন কি হবে। এই 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 আমার কি হলো? এই হলো আমার কোষ। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হিসেবে কি নিয়েছো? কপার সালফেট। ধরো বিগলিত কপার সালফেট, তাহলে এখানে কি আছে? আমার সালফেট আয়ন আছে এবং কপার আয়ন আছে, ঠিক আছে। বা কিউপ্রিক আয়ন আছে, কি Cu+ যেটা ওটাকে বলা হয় কিউ প্লাস আয়ন, Cu2+ যেটা সেটাকে কি বলা হয়? কিউপ্রিক আয়ন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখো আমার যেটা অ্যানোড, অ্যানোডটা কি? পজিটিভ। যেটা আমার ক্যাথোড সেটা কি? নেগেটিভ। তাহলে প্লাস কাকে টানবে? মাইনাস কে। মাইনাস কাকে টানবে? প্লাস কে। খুবই বেসিক। তাহলে আমার অ্যানোডের বিক্রিয়া কি হবে? প্ল্যাটিনামের জন্য কিন্তু খুবই বেসিক সবকিছু, ঠিক আছে। অ্যানোডে কি হবে বলো? কে যাবে? সালফেট আয়ন। সালফেট আয়ন দিয়ে কি করবে? জারণ বিক্রিয়া ঘটাবে। সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন প্লাস দুইটা ইলেকট্রন। ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে যাবে আমার কপার 2+, রাইট? তাহলে আমার ক্যাথোডে কি যাচ্ছে? ক্যাথোডে যাচ্ছে কপার 2+। কপার 2+ দিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করবে, গিয়ে কপার ধাতু তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের খুব বেসিক একটা ফরম্যাট যদি তোমার প্ল্যাটিনাম অ্যানোড হয়। আচ্ছা, এখন এখানে কিছু ব্যাপার তোমার পর্যালোচনা করা লাগবে, কিছু ব্যাপার অবজার্ভ করা লাগবে এটাতে। চলো দেখো, এক নাম্বার অবজারভেশন দেখো, অবজারভেশনস। এখান থেকে তুমি কি কি দেখতে পাচ্ছ? এই যে একটা তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া হইল, এখান থেকে তুমি কি কি দেখতে পাইবা? চলো এক নাম্বার, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এখানে অ্যানোড কি ক্ষয় হবে? অ্যানোড কি ক্ষয় হবে? ভাইয়া অ্যানোড কি এখানে বিক্রিয়া অংশগ্রহণ করছে না? তুমি কি নিয়েছো? তুমি নিয়েছো প্ল্যাটিনাম অ্যানোড। প্ল্যাটিনাম অ্যানোড কেমন অ্যানোড? নিষ্ক্রিয় অ্যানোড। ও কখনো অংশগ্রহণ করে বিক্রিয়া? না, ও কখনো বিক্রিয়া অংশগ্রহণ করে না। তার মানে অ্যানোড এখানে বিক্রিয়া অংশগ্রহণই করতেছে না। তাহলে তুমি যদি প্রশ্ন করে প্ল্যাটিনাম অ্যানোড বলা কোন একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ নিলে অ্যানোড কি ক্ষয় হয় নাকি হয় না? ভাইয়া অ্যানোড বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অ্যানোড ক্ষয় হবে কই থেকে? তার মানে এক নাম্বার অবজারভেশনটা কি? অ্যানোড ক্ষয় হয় না। কি বললাম? অ্যানোড ক্ষয় হয় না। অ্যানোড ক্ষয় হয় না। এটা আমাদের এক নাম্বার অবজারভেশন, ঠিক আছে। সেকেন্ড অবজারভেশনে যাওয়া যাক। সেকেন্ড অবজারভেশনটা কিসের উপর? যে আপনার এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে ঘনমাত্রা কি চেঞ্জ হবে নাকি হবে না। দেখেন, আপনার যখন বিক্রিয়াটা চলতেছে, আপনার দ্রবণ থেকে কপার 2+ ও চলে যাচ্ছে, আপনার দ্রবণ থেকে সালফেট আয়নও চলে যাচ্ছে, আপনার দ্রবণ থেকে কপার 2+ ও চলে যাচ্ছে, আপনার দ্রবণ থেকে সালফেট আয়নও চলে যাচ্ছে। তার মানে আপনার দ্রবণ থেকে কপার সালফেট এটা কি হচ্ছে?
চলে যাচ্ছে, কপার সালফেট কি হচ্ছে, চলে যাচ্ছে। এখন যদি কপার সালফেট দ্রবণ থেকে চলে যায়, কারণ Cu2+ চলে যাচ্ছে, সালফেট আয়ন চলে যাচ্ছে, অবশ্যই কপার সালফেটের মোল সংখ্যা কি হবে, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমতে থাকবে। আমরা কি জানি, ঘনমাত্রা C = N/V, দ্রবণের আয়তন চেঞ্জ হবে না, কিন্তু মোল সংখ্যা কি হবে, ধীরে 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 কমতে থাকবে। ঠিক আছে, এটা গ্র্যাজুয়ালি কি হবে, কমতে থাকবে। যদি মোল সংখ্যা কমে ভাই, ঘনমাত্রা কমবে না? অবশ্যই কমবে। তার মানে দ্রবণের ঘনমাত্রা কি হবে, গ্র্যাজুয়ালি কমতে থাকবে। তুমি যদি প্ল্যাটিনামকে অ্যানোড হিসেবে ব্যবহার করো, যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ দিয়ে তুমি তড়িৎ বিশ্লেষণটা করবা, তার ঘনমাত্রা সময়ের সাথে সাথে কমতে থাকবে। এটা হচ্ছে সেকেন্ড অবজারভেশন। তো দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে সাথে কমতে থাকবে, সময়ের সাথে সাথে কমতে থাকবে। বুঝতে পেরেছো কি বোঝাতে চাচ্ছি, কিভাবে দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে সাথে কম থাকবে। তার মানে প্রথম কথা, অ্যানোড আমার ক্ষয় হচ্ছে, ঠিক আছে, কারণ অ্যানোড বিক্রিয়া অংশগ্রহণ করতেছে। এটা সেকেন্ড যে অবজারভেশনটা, যেহেতু আমার এখানে বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া হওয়ার কারণে Copper2+ সালফেট আয়ন দ্রবণ থেকে চলে যাচ্ছে, অবভিয়াসলি দ্রবণে কপার সালফেটের মোল সংখ্যা কি হবে, কমে যাবে গ্র্যাজুয়ালি। এবং যখন কপার সালফেটের মোল সংখ্যা কমবে, অবশ্যই দ্রবণের ঘনমাত্রা কি হবে, কমে যাবে। তার মানে সময়ের সাথে সাথে বা গ্র্যাজুয়ালি দ্রবণের ঘনমাত্রা কি হবে, কমতে থাকবে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন করতে পারে যে এই কোষটা কতক্ষণ চলবে, এই কোষের রান টাইম কতক্ষণ এই কোষটা চলবে। দেখেন, খুবই সহজ একটা উত্তর, আপনি ছবির দিকে তাকাইলেই বুঝতে পারা উচিত। যতক্ষণ পর্যন্ত অ্যানায়ন ক্যাটায়ন যাইতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার বিক্রিয়াগুলো চলতে থাকবে, ততক্ষণ কোষ চলবে। ঠিক যেই মুহূর্তে অ্যানায়ন ক্যাটায়ন শেষ হয়ে যাবে, ওই মুহূর্তে কোষ আর চলবে না, কারণ বিক্রিয়াও হবে না। তার মানে যতক্ষণ পর্যন্ত তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে বা দ্রবণের মধ্যে কপার সালফেট আছে, ততক্ষণ পর্যন্ত এই কোষ চলবে। যখনই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ শেষ হয়ে যাবে, তখন এই কোষও শেষ হয়ে যাবে। সিম্পল। তার মানে এই কোষের রান টাইম কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে, যতক্ষণ পর্যন্ত কি আছে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে, যতক্ষণ পর্যন্ত তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে, ততক্ষণ পর্যন্ত এই কোষ চলবে। বাট যখনই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিমাণ শেষ হয়ে যাবে, তখন এই কোষ আর চলবে না। সো আমরা যদি অ্যানোড হিসেবে প্ল্যাটিনামকে ব্যবহার করি, এই হবে কোষ এবং এই হবে তার বিক্রিয়া, এবং এই হলো এই বিক্রিয়া থেকে পাওয়া 3টা অবজারভেশন। যেই বিক্রিয়ায় অ্যানোড কখনোই ক্ষয় হবে না, এই বিক্রিয়ায় দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে সাথে কমতে থাকবে, এবং এই কোষ ততক্ষণই চলবে যতক্ষণ পর্যন্ত তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ শেষ হয়ে গেলে এই বিক্রিয়া কোনোটাই আর সংঘটিত হতে পারবে না, তখন এই কোষও আর চলবে না। দেখেন, বুঝছেন কিনা ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া বুঝতে পারছি। ঘনমাত্রাটা আবার বলেন প্লিজ। আচ্ছা, ঘনমাত্রা যেটা ছিল, যখন বিক্রিয়া হবে, দ্রবণ থেকে Copper2+ চলে যাবে, সালফেট আয়ন চলে যাবে, তার মানে কি দ্রবণ থেকে কপার সালফেট চলে যাচ্ছে। দ্রবণটা কিসের, কপার সালফেটের। কারণ আমরা কি জানি, দ্রবণের ঘনমাত্রা দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। এখন দ্রব তো চলে যাচ্ছে, তার মানে কি দ্রবের ঘনমাত্রা কি হবে, দ্রবণের ঘনমাত্রা কি হবে, কমে যাবে। দ্রব চলে যাওয়া মানে কি, দ্রবের মোল সংখ্যা কমে যাওয়া। N/V, N এর মান যদি কমে যায়, C এর মান কমবে না, ঘনমাত্রা কমবে না, অবশ্যই কমবে, দ্রবণের ঘনমাত্রা কমে যাবে। ঘনমাত্রার বিষয়টি আরেকবার। আচ্ছা, ঘনমাত্রা, আচ্ছা, C = N/V জানি, ঠিক আছে। দ্রবণটা কিসের, কপার সালফেটের, রাইট? আচ্ছা, এখন তাহলে যে উপরে যে N আছে, ফর্মুলার উপরে যে N আছে, কার মোল সংখ্যা, এটা কপার সালফেটের। দ্রবণ থেকে Copper2+ চলে যাচ্ছে ক্যাথোডে বিক্রিয়া ঘটাইতে। বিক্রিয়া করার পর কি আর ও Copper2+ থাকবে না, ও কি হয়ে যাবে, কপার হয়ে যাবে। দ্রবণ থেকে সালফেট আয়ন চলে যাচ্ছে কোথায়, অ্যানোডে, গিয়ে কি করবে, বিক্রিয়া করবে। বিক্রিয়া করার পর ও কি আর সালফেট আয়ন থাকবে না, সালফার ডাইঅক্সাইড অক্সিজেন হয়ে যাবে, রাইট? তার মানে দ্রবণ থেকে আমার Copper2+ আর সালফেট আয়ন সবই চলে যাচ্ছে, তার মানে কপার সালফেটই চলে যাচ্ছে। তাহলে দ্রবণে কপার সালফেটের মোল সংখ্যা কি হবে, কমে যাবে। যদি মোল সংখ্যা কমে, ঘনমাত্রা কমবে না, অবশ্যই কমবে। তাহলে যত সময় যাবে মোল সংখ্যা কমতে থাকবে, কারণ বিক্রিয়া হতে থাকবে, ঠিক আছে, এবং ঘনমাত্রাও কি হবে, কমতে থাকবে। এর জন্য এই কোষে কি হয়, ঘনমাত্রা গ্র্যাজুয়ালি কমতে থাকে। দেখো, বুঝছো কিনা? রান টাইমটা আরেকবার। আচ্ছা, এই কোষ কতক্ষণ পর্যন্ত চলবে, রাইট? দেখো, যতক্ষণ পর্যন্ত আমাদের এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে, ততক্ষণ পর্যন্ত, কারণ অন্য কোনো কিছু থেকে ক্ষয় হচ্ছে না, চলে যাচ্ছে কি দ্রবণ থেকে এই আয়নগুলা। যতক্ষণ পর্যন্ত আয়নগুলো যাবে, ততক্ষণ পর্যন্ত অ্যানোড আর ক্যাথোডে বিক্রিয়া হইতে থাকবে। যখন আয়নগুলো যেতে শেষ হয়ে যাবে, তখন তো আর বিক্রিয়া হইতে পারবে না, ঠিক আছে, তখন কোষ বন্ধ হয়ে যাবে। সো কোষ ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে, ঠিক আছে? ক্লিয়ার ব্রোস? বাই ব্রোস, ইজ ইট ক্লিয়ার অর নট?
এবার বুঝেছি। আচ্ছা রোহান বলেছে ক্লিয়ার দাদা। ওকে, যারা প্রবলেম বলেছিলে টুকটাক টুকটাক জায়গায়, তাদের কি এখন ক্লিয়ার হয়েছে নাকি এখনো কোনো ঝামেলা আছে? আর তুষার বলছে বুঝছি বস। ওকে বস, থ্যাংক ইউ বস। বাকিদের কি অবস্থা? বাকিরা বুঝেছি? যেমন বস ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে বাকিরাও বুঝতে পেরেছো বলে ধরে নিচ্ছি। আচ্ছা মুস্তাকিম বলেছে কি বস ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ বস। ঠিক আছে, এটা ছিল ফার্স্ট কেস যে আমার যদি অ্যানোড যদি প্ল্যাটিনাম হয়। ঠিক আছে, এবার আমরা অ্যানোড হিসাবে কি নিব? কপার নিব। অ্যানোড হিসাবে কি নিব? কপার নিব। চলো, মানে যে ধাতুর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, এই যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটা কি স্যার? কপার সালফেট, রাইট? এই ধাতুকেই আমরা কি করব? অ্যানোড হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, কি বললাম? যে ধাতুর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, সেই ধাতুকেই আমরা কি করব? সেই ধাতুকে আমরা কি করব বলো তো? অ্যানোড হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, আমরা বলতেছি যে ধাতুর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, সেই ধাতুকেই আমরা কি করব? অ্যানোড হিসেবে ব্যবহার করব। তারপর দেখব কি হয়। ঠিক আছে, দেখা যাক। চলো দেখি কি হয়। চলেন, আমার এবার অ্যানোড হিসেবে কি আছে? কপার, রাইট? আমার দ্রবণে কি আছে? সালফেট আয়ন এবং কপার 2+ আয়ন। খুব ভালো। ক্যাথোডে কি হবে? ক্যাথোডে কোনো ঝামেলা নাই। ক্যাথোডে সুন্দর মতো কপার 2+ চলে যাবে। কপার 2+ গেল, দুইটা ইলেকট্রন গ্রহণ করলো, কপার ধাতু তৈরি করলো। কোনো সমস্যা আছে? নেই। এবার অ্যানোডে কি হবে? অ্যানোডে কে যাইতে চাবে? অবশ্যই সালফেট আয়ন যাইতে চাবে। বাট এখানে একটা ব্যাপার হয়েছে। দেখ, দ্রবণ থেকে আমার কপার 2+ চলে গিয়েছে। সো দ্রবণে অবশ্যই আস্তে আস্তে কি হবে? কপার 2+ এর একটা ঘাটতি দেখা দিবে, রাইট? দ্রবণে কি হবে? কপার 2+ এর ঘাটতি দেখা দিবে, রাইট? তার মানে আমাদের কাছে যদি সুযোগ থাকে ব্যালেন্স করার ঘাটতিটা, আমরা কিন্তু অবশ্যই ব্যালেন্স করব। আমরা কি সবসময় একটা ব্যালেন্সড একটা সিস্টেমে থাকতে পছন্দ করি, রাইট? আমরা কি করি সবসময়? ব্যালেন্সড একটা সিস্টেমে থাকতে পছন্দ করি। আমাদের কাছে যদি সুযোগ থাকে ব্যালেন্স থাকার, আমরা কেন থাকবো না? সুযোগটা কোথায়? এই যে অ্যানোডে তুমি যে কপার ব্যবহার করেছো, ও কিন্তু চাইলেই জারিত হতে পারে। ও জারিত হয়ে কি তৈরি করবে? কপার জারিত হয়ে তৈরি করবে কপার 2+ এবং দুইটা ইলেকট্রন। দেখো, এইটা হইলে আমাদের দুইটা চাহিদাই পূরণ হয়। কি কি চাহিদা আমাদের? আমাদের প্রথম চাহিদা, আমাদের অ্যানোডে জারণ হওয়া লাগবে। হ্যাঁ ঠিক আছে, অ্যানোডে কপার আছে, জারণ হচ্ছে, চাহিদা পূরণ হয়েছে। কোনো সমস্যা আছে না? চাহিদা পূরণ হয়েছে। সেকেন্ড চাহিদা ছিল, আমরা এটাকে ব্যালেন্স করতে চাচ্ছিলাম। কপার 2+ চলে যাচ্ছে, ইমব্যালেন্স সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে। আমরা এটাকে ব্যালেন্স করতে চাই। কপার 2+ এর সংখ্যাটাকে আমরা ব্যালেন্স করে চলতে চাই, যদি আমাদের সুযোগ থাকে। আগেরবার তো প্ল্যাটিনাম ছিল, প্ল্যাটিনাম এসে কেমনে কপার 2+ কে ব্যালেন্স করবে? ইজ ইট পসিবল? না, এটা পসিবল না। বাট ওর পক্ষে কিন্তু পসিবল। যে ধাতুর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, সেই ধাতুকেই যদি তুমি অ্যানোড হিসেবে ব্যবহার করো, তার পক্ষে কিন্তু ক্যাটায়ন হয়ে দ্রবণে এসে এটাকে ব্যালেন্স করা পসিবল। সো এই জিনিসটা যদি ঘটে, দুইটা জিনিসই হচ্ছে। এক, অ্যানোডে জারণও হচ্ছে যেটা আমরা চাচ্ছি। দুই, আমার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে ব্যালেন্সও হচ্ছে। সো এখন কি হবে? সালফেট যাওয়ার আগেই এই অ্যানোডে থাকা কপার নিজেই কি করবে? জারণ বিক্রিয়া করে কপার 2+ এবং দুইটা ইলেকট্রন তৈরি করে ফেলবে। সো অ্যাকচুয়ালি সালফেট এখানে বিক্রিয়া অংশগ্রহণ করবেই না। অ্যানোড যে কপার আছে, সেই কপারই কি করবে? বিক্রিয়া করে, জারণ বিক্রিয়া করে কপার 2+ এবং দুইটা ইলেকট্রন তৈরি করবে। এই কপার 2+ দ্রবণে চলে আসবে, দ্রবণে এসে এই কপার 2+ এর যে ঘাটতিটা ছিল সেটাকে ব্যালেন্স করবে। এবং একই সাথে অ্যানোডে আমার জারণ বিক্রিয়াও হয়ে যাচ্ছে। সো আমার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, তড়িৎ বিশ্লেষ্য বিক্রিয়া বা কোষের যে বেসিক ফান্ডামেন্টাল ছিল অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ, সেটা তোমার হচ্ছেই, প্লাস তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে আয়নের সংখ্যাও কি হচ্ছে? ব্যালেন্সড হচ্ছে। ঠিক আছে, সো আলটিমেটলি এখানে কিন্তু সালফেট আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণই করবে না। ঠিক আছে, এবং ঠিক এই পদ্ধতিতে আমরা কি করি? ধাতু বিশোধন করি। হ্যাঁ, যে আমরা করি না ধাতু বিশোধন বা তড়িৎ বিশোধন বলে এটাকে। ধাতু বিশোধন বা কি বলে? তড়িৎ বিশোধন বা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতু বিশোধন। ঠিক আছে, ধাতু বিশোধন কিসের মাধ্যমে? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। কিসের মাধ্যমে? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। কিসের মাধ্যমে? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। ধাতু বিশোধনটা কিসের মাধ্যমে? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। এবং এইটাই প্রসেসটা কি? ধরো তুমি যে ধাতুকে বিশোধন করতে চাও, ধরো তোমার কাছে কি আছে? রূপা আছে। তুমি একটা রূপা আছে, যে রূপার মধ্যে তোমার ভেজাল আছে, সেটা তুমি কি করবা? পিওর বানাবা। কেমনে করবা? তুমি ডান পাশে ক্যাথোডে একটা পিওর একটা রূপা নিবা। ঠিক আছে, দ্রবণ হিসাবে তুমি রূপার কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নিবে, সেটা সিলভার সালফেট হতে পারে, সিলভার ক্লোরাইড হতে পারে, যে কোনো কিছু। এবং অ্যানোডে বসাবা তুমি অবিশুদ্ধ রূপাকে।
ঠিক আছে, অ্যানোডে কি বসাবা? অবিশুদ্ধ রূপাকে। এই অবিশুদ্ধ রূপা ক্ষয় হয়ে সিলভার আয়ন তৈরি করবে এবং সেটাই আবার এখানে বিশুদ্ধ আকারে গিয়ে জমা হবে। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? ধাতু বিশোধন বা তড়িৎ বিশোধন। ধাতু বিশোধন করার সময় একটা ব্যাপার মাথায় রাখা লাগবে, যেটা অবিশুদ্ধ সেটাকে তুমি অলওয়েজ অ্যানোডে বসাবা, যেটা অবিশুদ্ধ সেটাকে তুমি বিশুদ্ধ করতে চাচ্ছ সেটাকে তুমি কোথায় বসাবা? অ্যানোডে। এবং সেটার একটা বিশুদ্ধ স্যাম্পলকে তুমি বসাবা ক্যাথোডে এবং সেটার একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে তোমার নেওয়া লাগবে পাত্রের মধ্যে। তাহলে ধাতু বিশোধন হবে ঠিক এইভাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো তুমি যে ধাতুর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নিচ্ছ সেই ধাতুকেই যদি তুমি অ্যানোড হিসেবে ব্যবহার করো তখন বিক্রিয়াটা হবে এরকম। ঠিক আছে, চলো এখন অবজারভেশনে যাওয়া যাক। প্রথম অবজারভেশন, অ্যানোড কি ক্ষয় হবে? অবভিয়াসলি হবে। অ্যানোড বিক্রিয়া অংশগ্রহণ করতেছে না? অ্যানোড বিক্রিয়াতে অংশগ্রহণ করতেছে। অংশগ্রহণ করে কি করছে? কপার 2+ তৈরি করছে। তার মানে অ্যানোডে ছিল কপার, সেটা ক্ষয় হয়ে কপার 2+ আকারে দ্রবণে চলে আসতেছে। তাহলে অ্যানোড কি এবার ক্ষয় না হয়ে থাকবে? না, এবার অ্যানোড কি হবে? ক্ষয় হবে। সো প্রথম যে অবজারভেশন সেটা হলো অ্যানোড ক্ষয় হবে। কি হবে? অ্যানোড ক্ষয় হবে। ঠিক আছে, সেকেন্ড অবজারভেশন, দ্রবণের ঘনমাত্রা কি চেঞ্জ হবে? না, দ্রবণের ঘনমাত্রা আনচেঞ্জড থাকবে। দ্রবণের ঘনমাত্রা কি থাকবে? আনচেঞ্জড। দ্রবণের ঘনমাত্রা কি থাকবে? আনচেঞ্জড। কেন আনচেঞ্জড? কেন আনচেঞ্জড প্রমিত ভাইয়া? খেয়াল করেন, আপনার দ্রবণ থেকে তো সালফেট আয়ন যাচ্ছে। ঠিক আছে, প্রথম কথা সালফেট আয়ন যাচ্ছে না। দ্বিতীয় কথা, একটা কপার 2+ যাচ্ছে, আবার একটা কপার 2+ আসতেছে, আরেকটা যাচ্ছে, সাথে সাথে আরেকটা আসতেছে, আরেকটা যাচ্ছে, আরেকটা আসতেছে, রাইট? ক্যাথোডে একটা করে কপার 2+ চলে যাচ্ছে, যখনই ঠিক তখনই অ্যানোড একটা করে কপার 2+ সাপ্লাই দিচ্ছে। আমার কাছে 10 টাকা আছে, আমি 1 টাকা আমার ছোট বোনকে দেই, আমার বড় ভাই আবার আমাকে 1 টাকা দিয়ে দেয়। আমি 1 টাকা ছোট বোনকে দেই, বড় ভাই আবার 1 টাকা দিয়ে দেয়। আমার টাকা 10 টাকাই থাকবে আজীবন। কোনোদিন চেঞ্জ হবে? কোনোদিন চেঞ্জ হবে না। সো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থেকে একটা করে কপার 2+ যায়, এখান থেকে সাথে সাথে একটা কপার 2+ চলে আসে, যায় আসে, যায় আসে, যায় আসে। আলটিমেটলি কখনো কপার আয়নের সংখ্যা চেঞ্জ হবে দ্রবণে? কখনোই চেঞ্জ হবে না। সালফেট আয়নের তো চেঞ্জ হচ্ছে, এটা কারণ বিক্রিয়া অংশগ্রহণই করতেছে না। এবং কপার আয়নের সংখ্যাও কখনোই চেঞ্জ হবে না। সহজ কথা, কপার সালফেটের পরিমাণ বা কপার সালফেটের মোল সংখ্যাও কখনোই চেঞ্জ হবে না। দ্যাটস ওয়াই দ্রবণের ঘনমাত্রাও আনচেঞ্জড থাকবে বা কখনোই চেঞ্জ হবে না। বুঝছো? শিওর? আচ্ছা, কোষ কতক্ষণ চলবে? এই কোষের রান টাইম কত হবে? এই কোষের রান টাইম কত হবে? কতক্ষণ চলবে এই কোষ? ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ অ্যানোড আছে। দেখো, এই কোষে নষ্ট হচ্ছে কি? অ্যানোড। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নষ্ট হচ্ছে না, নষ্ট হচ্ছে কি? ক্ষয় হচ্ছে কি? অ্যানোড। তাহলে কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত অ্যানোড কপার 2+ সাপ্লাই দিতে পারে। এখন তুমি বলো যে ভাইয়া অ্যানোড কপার 2+ সাপ্লাই দেওয়া শেষ হলে সালফেট আয়ন যে বিক্রিয়া করুক। ভাইয়া সালফেট আয়ন কোথায় গিয়ে বিক্রিয়া করবে? অ্যানোড তো শেষ, কার কাছে গিয়ে সালফেট আয়ন বিক্রিয়া করবে? বুঝতে পেরেছো? সো এই কোষ বা কোষের বিক্রিয়া ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত এখানে অ্যানোড আছে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত অ্যানোড আছে। যতক্ষণ পর্যন্ত কি আছে? অ্যানোড আছে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত অ্যানোড আছে ততক্ষণ এই বিক্রিয়া চলবে। অ্যানোড শেষ হলে এই বিক্রিয়া শেষ হবে। অবজারভেশন গুলো আরেকবার। প্রথম কথা, অ্যানোড ক্ষয় হবে কারণ অ্যানোড বিক্রিয়া অংশগ্রহণ করতেছে, বিক্রিয়া অংশগ্রহণ করে অ্যানোড থেকে অ্যানোডের আয়ন তৈরি হচ্ছে বা অ্যানোডের যে ধাতুটা আছে সেই ধাতুর আয়ন তৈরি হচ্ছে। সো অবভিয়াসলি অ্যানোড কি হবে? ক্ষয় হবে, সিম্পল। সেকেন্ড, দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হবে না কারণ সালফেট আয়ন তো চেঞ্জ হচ্ছে না। দ্বিতীয়ত, কপার আয়ন একটা যাচ্ছে ক্যাথোডের সাথে সাথে একটা আসছে অ্যানোড থেকে, একটা যাচ্ছে ক্যাথোডের সাথে সাথে একটা আসছে অ্যানোড থেকে। ঠিক আছে, সো আলটিমেটলি দ্রবণের যে দ্রব্য আছে তার মোল সংখ্যা কখনোই চেঞ্জ হচ্ছে না। সো দ্রবণের যে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন দ্যাট উইল রিমেইন আনচেঞ্জড। ওকে, শিওর? গুড। এখন কোষ কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত অ্যানোড আছে, কারণ অ্যানোডই এখানে সবকিছু করতেছে। অ্যানোডই ক্ষয় হচ্ছে বা অন্যান্য জিনিসপত্র করতেছে, অন্য কোনো ক্ষয় হচ্ছে না, না ক্যাথোড ক্ষয় হচ্ছে না, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নষ্ট হচ্ছে, কোনোটাই না। ঠিক আছে, সো আলটিমেটলি অ্যানোড যতক্ষণ আছে কোষ ততক্ষণ চলবে, অ্যানোড শেষ হয়ে গেলে কোষ শেষ। বুঝতে পেরেছেন? দেখেন, বুঝেছেন কিনা বাচ্চারা? ওই একজন দেখে আমি বলার আগে বলে দিছে। ঠিক আছে, একজন দিয়ে আমি বলার আগে বলেছে অ্যানোড যতক্ষণ থাকবে। শাবাশ 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 শাবাশ, গুড। অস্থির ফলাফল। দেখো, বুঝছো না কি বুঝো নাই? এটা ছিল আমাদের কেস 2। আমরা কি বুঝতে পারছি না? বুঝতে পারি বলে হ্যাঁ, প্রথমে দেখবো অবস্থা কিরূপ হবে, তারপর ঘনমাত্রা দেখবো, তারপর রান টাইম দেখবো। না না, আমি এইভাবে তোমাকে অবজারভেশন শিখাচ্ছি, তুমি এইভাবে 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 দেখতে পারো, কোনো সমস্যা নেই। এইভাবে দেখলে বুঝতে সুবিধা হয় তার জন্য। ঠিক আছে, তুমি উল্টা ভাবে দেখতে পারো, তুমি বুঝলেই হয়েছে ভাই, আমার কোনো সমস্যা নেই। বাট এইভাবে বুঝলে মানে সিকোয়েন্স অনুযায়ী বুঝলে একটু বুঝতে সুবিধা হয়, তার জন্য আমি এইভাবে বুঝাচ্ছি। জি বস, ওরে ক্লিয়ার।
আচ্ছা ক্লিয়ার বস ওয়ার প্রমিট প্রো হিয়ার নাথিং টু ফিয়ার ও ভাই নাইস অসাধারণ গুরু আরে থ্যাংক ইউ বস থ্যাংক ইউ ঠিক আছে আচ্ছা এবার আমরা একটু পরেরটাই যাই ঠিক আছে দেখো তিনটা কেস পড়ার পরে আমরা না লাস্টে গিয়ে একটা খুব সুন্দর একটা অনুধাবন দেখবো যে কেমনে করে তিনটাকে একসাথে মার্চ করে শিখা যায় ঠিক আছে চলো কেস নাম্বার 3 তো এই কেসটা শেখার পরে আমরা এটা শিখবো ওকে কেস নাম্বার 3 তে আমরা কি করতেছি জিঙ্ক নিচ্ছি কথার কথা কি নিচ্ছি জিঙ্ক নিচ্ছি খুব ভালো তাহলে আমাদের এখানে কি আছে জিঙ্ক ওকে আচ্ছা খুব তাহলে অ্যানোড হিসেবে আছে জিঙ্ক আর ক্যাথোডে তো আমাদের যে কোনো একটা হইলি হইলো আর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আকারে কি আছে সালফেট আয়ন আর কপার 2+ আয়ন ঠিক আছে আচ্ছা এখানে অবজারভেশনে কি হবে দেখো অবজারভেশন দেখো কি হবে দেখো প্রথম কথা ক্যাথোডে কোনো সমস্যা নেই ক্যাথোডে আমার কপার 2+ যাবে কপার 2+ যাবে গিয়ে দুইটি ইলেকট্রন গ্রহণ করবে কপার ধাতু তৈরি করবে সিম্পল অ্যানোডে অনেক ঝামেলা কি ঝামেলা দেখো জিঙ্ক মারাত্মক সক্রিয় একটা ধাতু জিঙ্ক কি অনেক সক্রিয় জিঙ্ক আসলে অনেক সক্রিয় সো জিঙ্ক কি বসে থাকবে কোনোদিনও বসে থাকবে না সালফেট আয়নের পরমাণু করবে এটা ও সুন্দর মতো দ্রবণে চলে আসবে ঠিক আছে জিঙ্ক মারাত্মক সক্রিয় একটা ধাতু জিঙ্ক কি করবে মুহূর্তের মধ্যে জারণ বিক্রিয়া ঘটিয়ে দ্রবণে জিঙ্ক 2+ আকারে চলে আসবে ঠিক আছে কি করবে জিঙ্ক 2+ আকারে চলে আসবে ওকে বুঝতেছেন আমার কথা জিঙ্ক 2+ আকারে চলে আসবে এখন দেখেন এখানে কাহিনী হবে দুইটা এক অ্যানোড ক্ষয় হবে অবশ্যই হবে কারণ জিঙ্ক বিক্রিয়া অংশগ্রহণ করতেছে অ্যানোড ক্ষয় হবে দুই দ্রবণের ঘনমাত্রাও কমবে কেন কারণ হ্যাঁ ঠিক আছে সালফেট আয়ন কমতেছে না বাট কপার 2+ তো কমতেছে কপার 2+ কি জিঙ্ক এসে ব্যালেন্স করতে পারবে না তাহলে দ্রবণের ঘনমাত্রা কমবে আবার এই যে জিঙ্ক 2+ এসে কি করতে পারে জিঙ্ক 2+ এসে এরকম কিছু করতে পারে এসে সালফেট আয়নের সাথে খুব সুন্দর মতো বিক্রিয়া করে জিঙ্ক সালফেট উৎপন্ন করে অধক্ষেপ আকারে নিচে পড়ে যেতে পারে ঠিক আছে বুঝছেন জিঙ্ক 2+ আসলো এসে কি করলো খুব সুন্দর মতো এসে সালফেট আয়নের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট তৈরি করে অধক্ষেপ আকারে পড়ে গেল এটা নাও হতে পারে ঠিক আছে সো আলটিমেটলি আপনি যখন এই কোর্সটা রান করাতে যাবেন এই কোর্স অ্যাকচুয়ালি খুবই অল্প সময়ের জন্য চলবে কেন ভাইয়া কারণ ভাই অ্যানোড ক্ষয় হইতেছে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ঘনমাত্রা কমতেছে এই কোর্স কতক্ষণ চলবে ভাই এতক্ষণ তো যেগুলো একটা হচ্ছিল এখন দুইটা একসাথে হচ্ছে যে দুইটা কারণে কোর্স বন্ধ হয়ে যায় সেই দুইটা জিনিস এখন একসাথে হচ্ছে ঠিক আছে কতক্ষণ চলবে এই কোর্স চলবেই না বলতে গেলে খুবই অল্প সময়ের জন্য চলবে তার মধ্যে তো অধক্ষেপ পড়া শুরু করে আরো কম সময় চলবে ঠিক আছে বুঝতে পারছো কি বলছি অবজারভেশন হবে এরকম তিনটা এটা নরমালি আসে না এটা আসলে এমসিকিউ তে আসবে সিকিউ তে আসার সম্ভাবনা খুব কম অনেকে দিয়ে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র বানানো যায় না আমি বুঝাচ্ছি কেন অ্যানোড ক্ষয় হবে ঠিক আছে দ্রবণের ঘনমাত্রা কমবে দুইটাই হচ্ছে কোষ বন্ধ করার জন্য রাইট দুইটা রিজনই কোষকে বন্ধ করে দিতে সক্ষম এবং খুব তাড়াতাড়ি অ্যানোড ক্ষয় হয়ে যাবে কারণ জিঙ্ক প্রচুর সক্রিয় খুব তাড়াতাড়ি কি হবে অ্যানোড ক্ষয় হবে কারণ জিঙ্ক চাই জারণ বিক্রিয়া করতে এখন খুব তাড়াতাড়ি যদি অ্যানোড ক্ষয় হয় জারণ বিজারণ সমতাকরণ বা জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ ঘটনা মনে আছে জারণ যেখানে হবে বিজারণ সেখানেই হবে এবং সাথেই হবে এখন এই জারণ যদি এত দ্রুত হয় বিজারণও কি হবে অনেক দ্রুত হবে তার মানে অ্যানোডও অনেক দ্রুত ক্ষয় হবে দ্রবণের ঘনমাত্রা অনেক দ্রুত কমতে থাকবে এবং কোষটা অল্প কিছু সময়ের জন্য চলেই বন্ধ হয়ে যাবে বুঝতে পেরেছো আমার কথা জিঙ্ক প্রচুর সক্রিয় মুহূর্তের মধ্যে এসেই জারণ বিক্রিয়া করবে আমরা কি জানি জারণ বিজারণ যুগপৎ ঘটনা দুইটা একই সাথে ঘটে সো এইটা যদি দ্রুত ঘটে বিজারণ অবভিয়াসলি দ্রুত ঘটবে এবং খুব তাড়াতাড়ি অ্যানোডও ক্ষয় হয়ে যাবে দ্রবণের ঘনমাত্রাও কমে কোষটা অল্প সময় চলে বন্ধ হয়ে যাবে এই টাইপের কোষ নিয়ে লাভ আছে তোমার লাভ নাই তাহলে এইবার আমি যদি তিনটা কেস অ্যানালাইসিস করি তিনটা কেস যদি আমি এবার একসাথে অ্যানালাইসিস আমি এটা মুছে দিচ্ছি তিনটা কেস আমি একসাথে অ্যানালাইসিস করি খেয়াল করবা তিনটা কেসে খুব সুন্দর একটা ইনসাইট লুকিয়ে আছে কেস 1 এর ব্যাপারটা কি ছিল আমরা অ্যানোড হিসাবে নিয়েছিলাম প্ল্যাটিনাম ঠিক আছে আর দ্রবণে কি ছিল আমার দ্রবণের ধাতু কি ছিল আমার কপার রাইট দুই নাম্বার কেসে আমরা কি করেছিলাম অ্যানোড হিসাবে নিয়েছিলাম কপার এবং দ্রবণও কি ছিল কপার তিন নম্বরে আমরা অ্যানোড হিসাবে নিয়েছিলাম
অ্যানোড হিসেবে কি নিয়েছিলাম? অ্যানোড হিসেবে কি নিয়েছিলাম বলো? কি নিয়েছিলাম? জিঙ্ক। এবং দ্রবণে কি ছিল? কপার। এবার আসেন, প্ল্যাটিনামের চেয়ে কপার কি? অধিক সক্রিয়। ঠিক আছে, কপার আর কপার কি? সমান সক্রিয়, এবং জিঙ্ক কপারের চেয়ে কি? অধিক সক্রিয়। ঠিক আছে, যদি আপনি অ্যানোডে এমন কোন একটা ধাতু নেন যে কিনা আপনার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে থাকা ধাতুর চেয়ে কম সক্রিয়, তাহলে আপনি কেস 1 এ যা যা শিখছেন তাই তাই ঘটবে। শুধুমাত্র প্ল্যাটিনাম আর কপারের জন্য না, বুঝতে পারছেন আপনার কথা? আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, তিনটা কেস আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। আপনি এমন যে কোনো কিছু নেন যেখানে দ্রবণে থাকা ধাতুর চেয়ে অ্যানোডে থাকা ধাতু কম সক্রিয়, তাহলে আপনি কেস 1 এ যা যা দেখছেন ঠিক তাই তাই ঘটবে। আপনি একটা কেস বুঝলে যে কোনো কেস বুঝবেন। ঠিক আছে, কি বললাম? আপনি এমন যদি কিছু নেন, এমন একটা কোষ বানান যেখানে দ্রবণে থাকা ধাতুর চেয়ে অ্যানোডে থাকা ধাতু কম সক্রিয়, তাহলে আমরা কেস 1 এ যা যা শিখছি তাই তাই ঘটবে, তাই তাই ঘটবে। আপনি যদি এমন কোন ধাতু নেন যে কিনা, মানে অ্যানোডে এমন কোন ধাতু নেন যে কিনা দ্রবণের মধ্যেও আছে, তাহলে আপনি কেস 2 তে যা যা শিখছেন তাই তাই হবে। সেটা আপনি সিলভার নেন, সেটা আপনি গোল্ড নেন, সেটা আপনি জিঙ্ক নেন, সেটা আপনি আয়রন নেন, সেম কাহিনী ঘটবে। যদি দুইজনের সক্রিয়তা সেম হয়, তাহলে কেস 2 তে আপনি যা যা দেখেছেন তাই তাই ঘটবে। তো আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, কোশ্চেন যে কোনো কিছু আসতে পারে, কোশ্চেন যে কোনো কিছু দিয়ে আসতে পারে। শুধুমাত্র আমার তো দুইটা উদাহরণই আসবে এরকম না, যে কোনো কিছু দিয়ে আসতে পারে। আপনাকে কেসই ভাগ করে দেওয়া হয়েছে। যদি আপনার অ্যানোডে থাকা ধাতুর চেয়ে দ্রবণে থাকা ধাতু অধিক সক্রিয় হয়, তাহলে কেস 1 এ যেসব অবজারভেশন দেখছেন, যেভাবে বিক্রিয়া দেখছেন, সেভাবে হবে। যদি অ্যানোডে থাকা ধাতু আর দ্রবণে থাকা ধাতু সমান পরিমাণে সক্রিয় হয়, তাহলে কেস 2 তে যা যা দেখেছেন তাই তাই হবে। আর যদি অ্যানোডে থাকা ধাতু দ্রবণে থাকা ধাতুর চেয়ে অধিক সক্রিয় হয়, তাহলে কেস 3 তে আপনি যা যা দেখেছেন তাই তাই হবে। আমি আপনাকে বললাম আমার দ্রবণ সিলভার সালফেটের, আমি অ্যানোড নিয়েছি আয়রনে, এই কোষে কি অ্যানোড ক্ষয় হবে? অবভিয়াসলি হবে। এটা কোন কেস? এটা কেস 3। অ্যানোডে কি আছে? আয়রন। দ্রবণে কি আছে? সিলভার। সিলভারের চেয়ে আয়রন সক্রিয় ভাইয়া, সো কেস 3 তে যাবে। বুঝতে পেরেছো? এইভাবে যে কোনো কিছু দিয়ে আসতে পারে, জাস্ট এই তিনটা কেস মাথায় রাখা লাগবে, তাহলে আর কোনো ঝামেলা নাই। বুঝছো? দেখেন বুঝতে পারছেন কিনা, দেখেন বুঝছেন কিনা? আলটিমেটলি মাথায় ঢুকছে কিনা জিনিসটা দেখেন। যদি এই জিনিস মাথায় ঢুকে যায় তাহলে কোনো প্যারা নাই ভাই, তাহলে বেসিক তড়িৎ বিশ্লেষণ নিয়ে আর কোনো প্যারা নাই, এরপর আমি ম্যাথমেটিক্যাল জিনিসপত্র শেখা। যদি এই জিনিস মাথায় ঢুকে যায়, তাহলে মানে আজকে আর কালকে মিলে যা যা পড়াইছি, যদি এইসব জিনিস মাথায় ঢুকে যায়, তাহলে অ্যাডমিশন পর্যন্ত তড়িৎ বিশ্লেষণ নিয়ে কোনো ঝামেলা নেই, মানে তড়িৎ বিশ্লেষণের বেসিক নিয়ে কোনো ঝামেলা নেই, খালি ম্যাথমেটিক্যাল জিনিসপত্র শেখা লাগবে। তো সব বলছে বুঝেছিলি? আই হ্যাভ বলছে রিয়েলি অসম ব্রো, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। দেখেন তো বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? বাকিরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারি নাই? জান্নাতুল বলছে জোস বস ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। রোহান বলছে ক্লিয়ার ব্রো, ঠিক আছে, ধন্যবাদ ব্রাদার, ধন্যবাদ। সুবাই বলছে আলহামদুলিল্লাহ, ওকে জোস, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি বুঝেছি। তাহলে আমি ক্লাস আজকে লেন্দি করতেছি না, আমরা পরের দিন যে ক্লাসটা হবে বুধবারে, রবিবার আর বুধবার কেমিস্ট্রি ক্লাস হয়, আর শনি মঙ্গল ফিজিক্স ক্লাস হয়। তো পরের দিন বুধবারে যে ক্লাসটা হবে সেখানে আমরা ফ্যারাডের সূত্র শিখবো। এই জিনিসগুলো লাগবে, ঠিক আছে? এগুলো দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল ফর্ম দেখবো, ম্যাথমেটিক্স করতে গেলে কেমনে করা লাগে সেগুলো দেখবো, ঠিক আছে? সো দয়া করে একটু কষ্ট করে এই জিনিসগুলো একটু পড়ে আসবেন, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে আপনাকে পড়াইতে, ঠিক আছে? আর যারা আমাদের প্রিমিয়াম ব্যাচে ভর্তি হতে চান, উপরে ক্যাপশনে দেখেন, ক্যাপশনে অনেকগুলো ডিসকাউন্টের লিংক দেওয়া আছে, 12 তারিখ পর্যন্ত ডিসকাউন্টটা চলবে। যারা আমাদের প্রিমিয়াম বা প্রাইভেট ব্যাচে চলে আসতে চান, ইউ ক্যান অলওয়েজ জয়েন, বাট ডিসকাউন্টে ভর্তি হলে সেটা আপনার জন্য সুবিধা। ডিসকাউন্টটা 12 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে? সো দ্য চয়েস ইজ ইয়ার্স। আর যারা ফ্রি ক্লাসগুলো সাজানো অবস্থায় পাইতে চান, আমাদের ইউটিউব চ্যানেলে চলে যান, ফিজিক্স অফ স্টুপিডে, সেখানে সব ক্লাস সাজানো অবস্থায় পেয়ে যাবেন। এন্ড একটু কষ্ট করে এটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাহলে আমাদের জন্য একটু গ্রো করতে হেল্প হবে, ঠিক আছে? তাহলে ভালো থাকেন, দেখা হবে পরের ক্লাসে, ঠিক আছে?